তাহলে জেনেটিক্স হলো বংশগতি, হ্যাঁ, বংশগতি বা জেনেটিক্স, সেইটা আমরা আজকে জানবো যে মানে কেন জিনিসটা গুরুত্বপূর্ণ। এবং মেন্ডেলের এক্সপেরিমেন্টের সম্বন্ধে তোমাদের আগের দিনকে প্রশ্ন ছিল যে ক্রসগুলো মেন্ডেল করেছিল, কিভাবে করেছিল ইত্যাদি। তো সেগুলো আমি একটা পাওয়ার পয়েন্টের মধ্যে খুব সিম্পলভাবে সেগুলোকে একসাথে রেখেছি, যদিও ইংরেজিতে লেখা আছে, কিন্তু আমি সেগুলো বাংলাতে বলে দেবো। এবং ইংরেজি শব্দগুলো তোমরা অবশ্যই জানো, তাও আমি সেগুলোকে যতটা সম্ভব বাংলায় করে ব্যাখ্যা করে দেবো। তাহলে হিস্ট্রি অফ জেনেটিক্স প্রথমে জানতে গেলে এই যে সায়েন্টিস্ট ইনি আছেন গ্রেগর জোহান মেন্ডেল, তার কথা জানতে হবে। ইনি ছিলেন একজন অস্ট্রিয়ান মঙ্ক। অস্ট্রিয়ান মঙ্ক ছিলেন, একজন সন্ন্যাসী ছিলেন, এবং একাধারে তিনি সায়েন্টিস্টও ছিলেন। হু ওয়াজ ইন চার্জ অফ দ্য মনেস্ট্রি গার্ডেন। ওখানে যে গার্ডেন ছিল, চার্চের বাইরে যে গার্ডেন ছিল, সেই গার্ডেনে উনি ইনচার্জ ছিলেন, এবং সেই গার্ডেনে উনি গাছপালা দেখা করতেন, এবং তার সাথে সাথে বিজ্ঞানের কিছু চিন্তাভাবনা ওনার মাথায় ছিল, যে কিছু এক্সপেরিমেন্ট করার জন্য উনি এই জেনেটিক্সের ব্যাপারটা, যদি তখনও ডিএনএ বা এই সমস্ত কিছু আবিষ্কার হয়নি, কিন্তু জেনেটিক্সে একটা ওনার আইডিয়া মাথার মধ্যে ছিল যে কিভাবে একটা বৈশিষ্ট্য বা একটা ক্যারেক্টার একজনের থেকে আরেকজনের মধ্যে বংশ পরম্পরা সংবাহিত হয়, সেই জিনিসটা উনি জানার চেষ্টা করেছিলেন। তো কি কনসেপ্টটা কি, অর্থাৎ মূল বিষয়টি কি? দ্য মেন্ডেলস রিসার্চ শোড দ্যাট ট্রেটস আর ইনহেরিটেড অ্যাজ ডিসক্রিট ইউনিটস। ট্রেটস মানে হলো বংশগত বৈশিষ্ট্য। তাহলে মেন্ডেলের যে গবেষণা সেটা প্রমাণ করেছিল যে বংশগত বৈশিষ্ট্য যেগুলো হয় সেটা ইনহেরিটেড, অর্থাৎ বংশ পরম্পরায় একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের মধ্যে তোমার সংবহন করে, এবং সেটা ডিসক্রিট ইউনিট হিসাবে, অর্থাৎ মিশে যায় না। যেটা যেরকম সেটা সেরকমভাবেই সংবহিত হবে, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটা কখনো অন্য বৈশিষ্ট্যের সাথে মিশে যাবে না। বা হয়তো কারোর চোখের আই বলের কালার, আই কালার, সেটা আই কালারের বৈশিষ্ট্য হিসাবেই থাকবে, সেটা অন্য কোনো বৈশিষ্ট্যের সাথে মিশে যাবে না। তাহলে ডিসক্রিট ইউনিট বা আলাদা আলাদাভাবে সেটা সংবাহিত হবে। এখানে তিনটে তোমার তিনটে ডিসিশন উনি নিয়েছিলেন তার গবেষণা করার জন্য। এটা তোমরা জানো, তোমরা পড়েছো হয়তো কিছুটা, যে কেন ওনার ইয়েটা সাকসেসফুল হয়েছিল। যে ওনার এক্সপেরিমেন্টে তিনটে জিনিস উনি নিয়েছিলেন যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা হলো যে পিওর ব্রিড প্ল্যান্ট নিয়েছিলেন, অর্থাৎ এমন কোনো প্ল্যান্ট নেননি, এমন কোনো গাছ নেননি যেটা শঙ্কর গাছ, যেটা বিশুদ্ধ, যে আমাদের বিশুদ্ধ ক্যারেক্টার আছে এরকম গাছই উনি নিয়েছিলেন, বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন গাছ নিয়েছিলেন, যে মোটর গাছটি নিয়েছিলেন। এবং যে ব্রিডিংটা করিয়েছিলেন উনি নিজের মতো করে সেই ব্রিডিংটাকে কন্ট্রোল করিয়েছিলেন, অর্থাৎ গাছটা যাতে নিজে নিজে পরাগ সংযোগ না করতে পারে সেই জিনিসটা উনি খেয়াল রেখেছিলেন, এবং ব্রিডিংটাকে নিজের মতো করে কন্ট্রোল করেছিলেন। আর 3 নম্বর হলো যে উনি 7টা জেনারেশন অবধি অবজার্ভ করেছিলেন। মটর গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এবং খুব তাড়াতাড়ি পরাগ সংযোগ হয়, এবং তাড়াতাড়ি সেখান থেকে নতুন গাছ তৈরি হয়, বীজ তৈরি হয়। তাহলে এই জন্য তিনি অল্প সময়ের মধ্যে 7টা জেনারেশন অবধি তার স্টাডিটা করতে পেরেছিলেন, একটা লম্বা সময় ধরে বা অনেকগুলো জেনারেশনের মধ্যে করার ফলে তার যে বৈজ্ঞানিক যে ইয়েটা ছিল, যে প্ল্যান বা যে আইডিয়াটা ছিল, সেটা তিনি প্রমাণ করতে পেরেছিলেন। সবাই শুনতে পাচ্ছ তো? আরেকবার জেনে নিই। সবাই হাত তোলো, শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ যারা। রেজ ইউর হ্যান্ডস প্লিজ। রামকৃষ্ণ বিদ্যাভবন শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, হাত তোলো। ঠিক আছে, ওকে, গুড। তো পি প্ল্যান্ট বা মটর গাছ যে নিয়েছিলেন সেটা একটা ভালো চয়েস। তার কারণটা কি, মানে উনি অ্যাক্সিডেন্টালি নিয়েছিলেন গাছটা, উনি ভেবেচিন্তে নেননি যে এই গাছটা এই এই কারণেই আমি নেব, কিন্তু অ্যাক্সিডেন্টালি তিনি যে গাছটাকে সিলেক্ট করেছিলেন সেটা ভালো সিলেকশন ছিল। তার কারণটা কি, তার কতগুলি কারণ আছে। একটা হলো যে সেলফ পলিনেটিং ফ্লাওয়ার, মটর ফুল, অর্থাৎ তোমরা জানো যে পলিনেশন বা পরাগযোগ যে হয় সেটা ইতর পরাগযোগ হতে পারে বা স্বনিষেক হতে পারে। স্বনিষেক মানে যে গাছের ফুল সেই গাছেরই তোমার সেই গাছেই পলিনেশন হচ্ছে বা সেই গাছেই ফার্টিলাইজেশন করছে, অন্য গাছ থেকে আসছে না। তাহলে এই ধরনের গাছের সুবিধা হলো যে তার বৈশিষ্ট্যগুলো সেই গাছের মধ্যেই থেকে যায়, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, অন্য কোনো গাছের বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না। 2 নম্বর হলো যে যে ধরনের গাছ তিনি নিয়েছিলেন সেটা তোমার ব্রিডিংটাকে কন্ট্রোল করা যায়, এবং সেটা ট্রু ব্রিডিং, অর্থাৎ সেই ব্রিডিংটাকে যে বিজ্ঞানী গবেষণা করছেন তিনি তার মতো অ্যাডজাস্ট করতে পারবেন, তিনি তার মতো করে সেই ব্রিডিংটাকে করাতে পারবেন। সেটা যে সবসময় বাই চান্স হবে
বা গাছের ওপর নির্ভর করবে তা নয়। এবং হোমোজাইগাস, অর্থাৎ হোমোজাইগাস মানে একই মানে সমজাতীয় বৈশিষ্ট্য। তোমরা জানো যে হেটারোজাইগাস এবং হোমোজাইগাস বলে দুটো কথা আছে। একটা হলো বিষম জাতীয়, যে দুটো বৈশিষ্ট্য আলাদা, আর একটা হলো সমজাতীয় মানে একই রকম বৈশিষ্ট্য আছে তার মধ্যে। অর্থাৎ যে গাছটা লম্বা ছিল তার মধ্যে শুধুমাত্র লম্বা গুণই ছিল, তার মধ্যে বেটে গুণ ছিল না। আর যে গাছটা বেটে ছিল তার মধ্যে বেটে গুণই শুধু ছিল, তার মধ্যে লম্বা ছিল না। তাহলে এইরকম গাছকে বলা হয় হোমোজাইগাস বা সমজাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে আমরা যে কথাটা আলোচনা করলাম, মানে যেটা বললাম প্রথমে, সেটা আরেকটু ভালো করে এক্সপ্লেন করা যায়। এই ট্রেটস বা এই জিনগত বৈশিষ্ট্য বা বংশগত বৈশিষ্ট্যটা কি অ্যাকচুয়ালি, এবং তোমার কিভাবে উনি এক্সপেরিমেন্টটা করেছিলেন। না, প্রথমে উনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, যেখানে উনি যে দুটো গাছকে নিয়েছেন, যাদের মধ্যে প্রথম নিষেধ করিয়েছিলেন, সেই দুটো গাছকে, সেই জেনারেশনটাকে বলা হচ্ছে পি জেনারেশন। পি মানে হলো প্যারেন্টাল, ঠিক আছে। তারপরে যে অফস্প্রিংটা উনি নিয়েছেন, অফস্প্রিং মানে কি না, সেই গাছ থেকে যখন অপত্য গাছ তৈরি হলো, ঠিক আছে, সেই অপত্য গাছ যেগুলো তৈরি হলো, সেই অপত্য গাছগুলোর মধ্যে যে নিষেধটা করালেন, সেখান থেকে F2 জেনারেশন তৈরি হলো। তাহলে এফ আর F1 আর F2, এই এফটা মানে হলো ফিলিয়াল, এই ফার্স্ট ফিলিয়াল এবং সেকেন্ড ফিলিয়াল। অর্থাৎ যে গাছটা মানে পেরেন্ট বা অরিজিনাল গাছ থেকে জন্মেছে, সেটা হলো F1, প্রথম প্রথম যে জেনারেশনটা, বা তাকে বলা হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, ওই জন্য F1 করছে। এবং F1 যে গাছগুলো, অর্থাৎ যেগুলো মিশ্র জাতীয় গাছ, যার মধ্যে প্রকট এবং প্রচ্ছন্ন দুটো বৈশিষ্ট্যই মিশে আছে, তাদের মধ্যে যখন সেলফ ক্রস হচ্ছে বা স্বনিষেক হচ্ছে আবার, তখন যে গাছগুলো তৈরি হচ্ছে সেটা হলো F2 বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। তাহলে এইটা উনি খুব প্রপারলি একেবারে এই জিনিসটাকে ডেজিগনেটেড করে গেছিলেন, এই জিনিসটাকে ডিফাইন করে গেছিলেন যে পি জেনারেশনটা কি, F1টাই বা কি এবং F2টাই বা কি। তাহলে মেন্ডেল ইউজড পোলেন টু ফার্টিলাইজ সিলেক্টেড পি প্লান্টস। পোলেন গ্রেন বা ফুলের যে রেণু হয়, সেই রেণুটাকেই উনি ইউজ করেছিলেন ফার্টিলাইজ করার জন্য। কিন্তু যাতে গাছটা সেলফ পলিনেশন না করে, অর্থাৎ গাছটার মধ্যে আবার নিজস্ব যে স্বনিষেক প্রক্রিয়া, এটা যাতে নিজে নিজে না হতে পারে, সেইটাকে যাতে কন্ট্রোল করা যায়, সেই জিনিসটা কন্ট্রোল করার জন্য উনি কী করেছিলেন না, মেল ফ্লাওয়ারের যে পার্টগুলো সেটাকে সরিয়ে দিয়েছিলেন ফুলটা থেকে। যাতে মেল ফিমেল দুটো পার্ট থাকলে কি হবে, ওখানে স্বনিষেক বা সেলফ পলিনেশন হবে, সেটাকে বন্ধ করার জন্য উনি মেল পার্টটাকে সরিয়ে দিয়েছিলেন, মানে পুংস্তবকটাকে সরিয়ে দিয়ে শুধুমাত্র স্ত্রী স্তবকটাকেই রেখে দিয়েছিলেন, যাতে করে উনি নিজের মতো করে ওটা কন্ট্রোল করতে পারেন পলিনেশনটাকে। তাহলে এইগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট জিনিস, যেটা মেন্ডেলের যে এক্সপেরিমেন্টটা, তার যে সাকসেসটা, তার জন্য এই সমস্ত জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা হলো চেকার বোর্ডটা, সিম্পল প্রথম চেকার বোর্ড, মনোহাইব্রিড ক্রস। এরপরে আমরা দেখবো পরে যে ডাইহাইব্রিড ক্রস বা কাকে বলে। তাহলে মনোহাইব্রিড ক্রসে কি মানে কি হয়েছিল বা কি করা যায়, এখানে দুটো চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন গাছ নেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু সমজাতীয় হতে হবে, মানে হোমোজাইগাস হতে হবে, অর্থাৎ যে গাছটার মধ্যে যেই বৈশিষ্ট্যটা আছে সেটা পিওর ব্রিড হতে হবে, বা সেটার মধ্যে যেন মিক্সড কোনো অন্য একটা বৈশিষ্ট্য মিশে না থাকে। তাহলে এখানে দুটো মটর দানা দেখা যাচ্ছে, একটা হলো মসৃণ আর একটা হলো অমসৃণ, তাই তো। মসৃণটা হলো স্মুথ, তাহলে স্মুথটাকে ক্যাপিটাল এস দিয়ে লেখা হয়েছে। তাহলে অমসৃণ যেটা আছে রাফ, রাফটাকে আলাদা করে আর দিয়ে না লিখে সেটাকে স্মল এস দিয়ে লেখানো হয়েছে। তার মানেটা কি, ক্যাপিটাল দিয়ে যেটা লেখা হচ্ছে সেটা হলো প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার, আর যেটা স্মল দিয়ে লেখা হচ্ছে এটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসেসিভ ক্যারেক্টার। তাহলে এই যে যে যখন প্রথম নিষেধ করানো হচ্ছে, এই পর্যায়ে এই অংশটাকে বলা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন বা পি জেনারেশন। এবার দুটো পি জেনারেশনের যে গাছ আছে, সেখান থেকে দুটো গ্যামেট তৈরি হলো। গ্যামেট মানে হলো একটা করে সেল, পুং রেণু এবং স্ত্রী রেণু। অ্যানিমালদের ক্ষেত্রে আমরা জানি যে স্পার্ম অ্যান্ড ওভাম। তাহলে ক্যাপিটাল এস থেকে ক্যাপিটাল এস তৈরি হলো, আর স্মল এস থেকে স্মল এস তৈরি হলো। এই দুটো গ্যামেট যখন নিষেক প্রক্রিয়া সম্পন্ন করলো, তখন যে গাছটি তৈরি হলো সেটা হলো F1 জেনারেশন, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। অফস্প্রিং বলা হয় এটাকে, অফস্প্রিং মানে হলো অপত্য, ঠিক আছে। পেরেন্ট
পেরেন্ট মানে হলো বাবা মা, সেখান থেকে যখন তৈরি হচ্ছে সন্তান সেটাকে বলা হচ্ছে অপত্য বা অফস্প্রিং। তাহলে অফস্প্রিং এর মধ্যে দুটো ক্যারেক্টারই মিশে গেল, তাহলে এটা একটা হেটারোজাইগাস বা বিষম জাতীয় একটা তোমার ইয়ে তৈরি হলো, গাছ তৈরি হলো, যার মধ্যে ক্যাপিটাল এস অর্থাৎ স্মুথ সেটাও আছে, আবার স্মল এস বা রাফ সেটাও আছে। এবং এই দুটো মিশে যে গাছটা তৈরি হলো সেটার বাহ্যিক বৈশিষ্ট্যটা কি? দুটো বৈশিষ্ট্য, হয়তো একটা বাহ্যিক বৈশিষ্ট্য আর একটা জিনগত বৈশিষ্ট্য। বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফেনোটাইপ আর জিনগত বৈশিষ্ট্যকে বলা হয় জেনোটাইপ। তাহলে ফেনোটাইপ কি হলো বা বাহ্যিক বৈশিষ্ট্য কি হলো? এই সমস্ত গাছগুলো যে মটর দানা পাওয়া যাচ্ছে সেগুলো সমস্ত মসৃণ, অর্থাৎ মসৃণ বৈশিষ্ট্যটা এখানে প্রকট। এইবারেতে কি করা হলো, এইখান থেকে এইরকমই দুটো গাছ নিয়ে তাদের মধ্যে স্বনিষেক করা হলো। স্বনিষেককে ইংরেজিতে বলে সেলফ পলিনেশন। অর্থাৎ এখান থেকে দুরকম গ্যামেট তৈরি হতে পারে, একটা স্মল এস একটা ক্যাপিটাল এস। আবার আরেকটা যে গাছ নেওয়া হচ্ছে সেখান থেকেও দুরকম গ্যামেট তৈরি হতে পারে, ক্যাপিটাল এস আর স্মল এস। তাহলে এখানে একটা চেকার বোর্ড করা হয়েছে, মানে চারটি সম্ভাবনা আছে। ক্যাপিটাল এস এর সাথে যদি ক্যাপিটাল এস মিলে যায় তাহলে তৈরি হবে ক্যাপিটাল এস ক্যাপিটাল এস। ক্যাপিটাল এস এর সাথে যদি স্মল এস মিশে যায় তাহলে তৈরি হবে ক্যাপিটাল এস স্মল এস। একই রকমভাবে স্মল এস এর সাথে যদি ক্যাপিটাল এস মিশে যায় তাহলেও তৈরি হবে ক্যাপিটাল এস স্মল এস। সবসময় ক্যাপিটাল বা প্রকটটাকে আগে রাখতে হবে, স্মল এস ক্যাপিটাল এস লেখা যাবে না, সবসময় লিখতে হবে ক্যাপিটাল এস স্মল এস। যদি টল হয় তাহলে ক্যাপিটাল টি স্মল টি, যদি ইয়েলো আর গ্রিন হয় তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে প্রকট বৈশিষ্ট্যটাকে আগে লিখতে হবে বড় হাতের অক্ষরে, এবং তারপরে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এবং আরেকটা সম্ভাবনা হলো যেখানে দুটো স্মল নিজেরা একসাথে থেকে তৈরি করছে স্মল এস স্মল এস। তাহলে এই চার ধরনের গাছ পাওয়া গেল স্বনিষেক থেকে। এই ধরনের গাছের যে জেনারেশনটা তাকে বলা হচ্ছে F2 বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। এই F2 জেনারেশনে চারটে যে গাছ পাওয়া যাচ্ছে তার মধ্যে 3 ভাগ গাছই মসৃণ বীজ এবং মাত্র 1 ভাগ গাছের অমসৃণ বীজ তৈরি হচ্ছে। তার কারণটা কি? কারণ মসৃণ বীজটাই প্রকট আর অমসৃণ বীজটা প্রচ্ছন্ন। কিন্তু এতে করে কি দেখা গেল, যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা যেটা প্রথম জেনারেশনে দেখা যায়নি সেটা কিন্তু পরের জেনারেশনে আবার পাওয়া যাচ্ছে। তার মানে এটা প্রমাণ করে যে কোনো বৈশিষ্ট্যই হারিয়ে যায় না, সবটাই থেকে যায়, কিন্তু কোনোটার বহিঃপ্রকাশ ঘটে বা কোনোটার বহিঃপ্রকাশ ঘটে না। যেটা বহিঃপ্রকাশ ঘটে না সেটা হয়তো কোনো একটা সময় গিয়ে তার বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে এখানে যদি রেশিওটা দেখা যায় তাহলে এখানে মসৃণের সাথে অমসৃণ রেশিও হলো 3:1, তাই তো? 3 ভাগ মসৃণ 1 ভাগ অমসৃণ ফেনোটাইপে গেলে। ফেনোটাইপ হলো তার বাহ্যিক বৈশিষ্ট্য অনুযায়ী। আর জেনোটাইপ যদি দেখা হয় জিনগত বৈশিষ্ট্য, তাহলে এখানে 1:2:1, তার মানে 1 ভাগ প্রকট, তোমার 1 ভাগ হলো হোমোজাইগাস স্মুথ অর্থাৎ সমজাতীয় স্মুথ, অর্থাৎ তার মধ্যে শুধুমাত্র স্মুথটাই আছে। আর 2 ভাগ হলো মিক্সড বা বিষম জাতীয় বা হেটারোজাইগাস স্মুথ, আর 1 ভাগ হলো সমজাতীয় রাফ। তাহলে 1:2:1 এটা হলো এর জেনোটাইপিক রেশিও। আর ফেনোটাইপিক রেশিওটা 3:1, অর্থাৎ 3 ভাগ মসৃণ এবং 1 ভাগ অমসৃণ। ঠিক আছে, বোঝা গেল? একবার জিজ্ঞেস করিনি তোমাদের সবাই বুঝতে পারছো কি না? সবাই বুঝতে পারছো? হাত তোলো একবার। শুনতে পাচ্ছ এবং বুঝতে পারছো তো? হাত তোলো, প্লিজ রেজ ইউর হ্যান্ডস। ওকে, গুড। তোমরা পরে জয়েন করেছো না, বেতাই হাই স্কুল, করণ জটলা, সুভাষিনী বিদ্যাপীঠ, এরা সমস্ত পরে জয়েন করলো, রামকৃষ্ণ বিদ্যাভবন। আমি আরেকবার রিক্যাপ করে দিই যে আমি যেহেতু তোমাদের কাছ থেকে কোনো ইমেল পাইনি এর মধ্যে, তো আমি ধরে নিয়েছি তোমাদের কোনো স্পেসিফিক এরিয়া নেই যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা কনসেপচুয়াল কোনো রকম প্রবলেম নেই। তো আমি যেটা সব থেকে পপুলার টপিক ছিল আগের দিনে যে বংশগতি বা জেনেটিক্স, সেইটাকে বোঝাচ্ছি। কারণ জেনেটিক্সের অ্যাটলিস্ট 3 থেকে 4টি স্কুল আগের দিন আমাকে প্রশ্ন করেছিল বিভিন্ন রকম। তো আমি জেনেটিক্স পার্টটাকে আজকে আলোচনা করছি। অল রাইট, সো কামিং ব্যাক টু দ্য পাওয়ার পয়েন্ট, সো দ্যাট ওয়াজ দ্য মোনোহাইব্রিড ক্রস এক্সপেরিমেন্ট অফ মেন্ডেল, যেখানে দেখলাম যে কীরকমভাবে তার ফেনোটাইপ এবং জেনোটাইপটাকে ব্যাখ্যা করা যাচ্ছে। এবার তাহলে এটাকে যদি জিস্ট করে আমরা বলি যে একটা তোমার সারমর্ম বা সামারাইজ করে, তাহলে কি বলা যায়
The Mendel কি দেখেছিল? He saw that when he crossed plants with different versions of the same trait, the F1 offsprings were not blended versions of the parents. এটা কি বলছে? যে যখনও প্রথম প্যারেন্ট অর্থাৎ পি জেনারেশনে গাছগুলোর মধ্যে যখন ক্রস করালো, পলিনেশন করালো, তখন F1 জেনারেশনে কিন্তু দু ধরনের গাছ দেখা যায়নি, শুধুমাত্র এক ধরনের গাছই দেখা গেছিল, যারা কিনা লম্বা গাছ। এখানে ছবিটা দেখতে পাচ্ছ, লম্বা গাছ এবং বেটে গাছ। বা তোমরা যদি আগের যে এক্সপেরিমেন্টটা দেখালাম আমি, যে মসৃণ মটরশুঁটি এবং অমসৃণ মটরশুঁটি যাই নাও না কেন, তাদের মধ্যে ক্রস করালে প্রথম জেনারেশনে কিন্তু সব প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশ পাচ্ছে, প্রচ্ছন্নটা পাচ্ছে না। দ্য F1 প্লান্টস রিজেম্বল অনলি ওয়ান অফ দ্য প্যারেন্টস। তাহলে F1-এর যে গাছগুলো তৈরি হচ্ছে সেটা শুধুমাত্র এক ধরনের প্যারেন্টের বৈশিষ্ট্যটাকেই প্রকাশ পাচ্ছে সেখানে, আরেক ধরনের প্যারেন্টের যে বৈশিষ্ট্যটা যেটা প্রচ্ছন্ন সেটা প্রকাশ পাচ্ছে না। তাহলে এইভাবে কতগুলো বৈশিষ্ট্যেরও পরীক্ষা করেছিলেন উনি। উনি শুধুমাত্র লম্বা বা বেটে, গোল বা মসৃণ নয়, এখানে 7 জোড়া বৈশিষ্ট্য উনি নিয়েছিলেন। তোমরা জানো, এটা পড়েছো নিশ্চয়ই তোমাদের বইতে, যে মটরশুঁটির কীরকম আকার হবে, রাউন্ড হবে মানে গোল হবে নাকি কুঁচকানো হবে সেটা একটা, মটরশুঁটির রং কীরকম হবে, সেটা ইয়েলো হবে না গ্রিন হবে সেটা একটা বৈশিষ্ট্য, মটরশুঁটি যে মটর গাছের যে ফুল তার কালারটা কীরকম হবে, পার্পল হবে না হোয়াইট হবে সেটা একটা। এখানে প্রথম কলামে সব ডমিনেন্ট বৈশিষ্ট্যগুলো আছে, প্রকট বৈশিষ্ট্যগুলো, এবং সেকেন্ড কলামে আছে রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো। তারপরে পড শেপ, পডের কালার, অর্থাৎ মটরশুঁটির যে ইয়েটা আছে, খোসাটা আছে, সেটা কীরকম হবে, সেটার রং কীরকম হবে, ফ্লাওয়ার যেটা আছে, ফ্লাওয়ার অর্থাৎ ফুলটা কীরকম পজিশনে থাকবে, পাশে হবে নাকি আগায় হবে, এবং গাছের হাইট কীরকম হবে, লম্বা হবে না বেটে হবে। তাহলে এত রকম বৈশিষ্ট্যগুলো উনি একসাথে সবকটাই পরীক্ষা করেছিলেন এবং একই রকম রেজাল্ট পেয়েছিলেন, যাতে করে উনি ডমিনেন্ট এবং রিসেসিভ অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন এই দুটো জিনিসকে আলাদাভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিলেন। সো মেন্ডেল ড্রিউ 3 ইম্পর্টেন্ট কনক্লুশনস। তিনটে প্রধান এখান থেকে উনি কনক্লুশন বা এখান থেকে তিনটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যে ট্রেটস আর ইনহেরিটেড অ্যাজ ডিসক্রিট ইউনিটস, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো যখন একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে প্রবাহিত হয় তখন কিন্তু সেটা তার মতোই থেকে যায়, সেটা মিক্স হয় না। যদিও পরে আমরা দেখেছি যে ইনকমপ্লিট ডমিনেন্স, তোমরা জানো, অসম্পূর্ণ প্রকটতা যখন আবিষ্কার হয়েছে তখন দেখা গেছে মিক্সও হয়, কিন্তু উনি ওনার যে এক্সপেরিমেন্ট সেখান থেকে ডিসাইড করেছিলেন যে এটা মিক্স হয় না, সেটা তার মতোই থেকে যায়। অর্গানিজমস ইনহেরিট 2 কপিজ অফ ইচ জিন, 1 ফ্রম ইচ প্যারেন্ট, এবং প্রত্যেকে একটা বৈশিষ্ট্যের জন্য দুটো করে জিন থাকে। দুটো যে প্যারেন্টস আছে, বাবা মা আছে, সেই দুটো প্যারেন্টসের থেকে একটা একটা করে বৈশিষ্ট্য পাওয়া যায়। দ্য 2 কপিজ সেগ্রিগেট ডিউরিং গ্যামেট ফর্মেশন, এবং আবার যখন গ্যামেট তৈরি হয়, অর্থাৎ সেই গাছটা বা সেই প্রাণীটি যখন আবার নিষেক করতে যায়, যখন তার গ্যামেট তৈরি হয়, তখন কিন্তু সেই গ্যামেটের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্যই থাকবে, অর্থাৎ দুটো গ্যামেট আলাদা হয়ে যাবে। অর্থাৎ একটাই গ্যামেটের মধ্যে টলও থাকবে, আবার তোমার স্মল বা ডোয়ার্ফ থাকবে, সেরকম হবে না। তাহলে যেটা লম্বা সেটা লম্বাই থাকবে, যেটা বেটে সেটা বেটেই থাকবে। তাহলে দুটো গ্যামেট কিন্তু আলাদা হয়ে যাবে। গ্যামেটের মধ্যে কিন্তু কখনো মিক্স হয় না, কারণ আমরা জানি যে আমাদের বডিতে যে নর্মাল সেল থাকে, সোমাটিক সেল যেটাকে বলে, যেটা মাইটোসিস প্রক্রিয়াতে বিভাজিত হয়, সেখানে ক্রোমোজোম নাম্বার থাকে 2n, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে কপি থাকে। কিন্তু যখন গ্যামেট তৈরি হচ্ছে, শুক্রাণু বা তোমার ডিম্বাণু, তখন সেখানে একটা করে ক্রোমোজোম থাকছে, মানে একটা করে ক্রোমোজোমে একটাই কপি থাকছে, দুটো করে কপি থাকছে না, অর্থাৎ সেখানে এন হয়ে যাচ্ছে। তাহলে এন মানে হলো সেখানে একটা বৈশিষ্ট্য, তোমার একটা ক্যারেক্টারের জন্য একটাই বৈশিষ্ট্য থাকবে, দুটো বৈশিষ্ট্য একসাথে থাকবে। দ্য লাস্ট টু কনক্লুশনস আর কল্ড দ্য ল অফ সেগ্রিগেশন। এটাকে বলা হয় তোমার ল অফ সেগ্রিগেশন, তোমরা পড়েছো নিশ্চয়ই, যে বৈশিষ্ট্যগুলো একসাথে থাকলেও কখনো মিশে যাচ্ছে না, তারা আলাদা আলাদাভাবে থাকছে এবং নেক্সট জেনারেশনে আলাদা আলাদাভাবেই তারা প্রবাহিত হচ্ছে। তাহলে what was Mendel's conclusion? Number one, biological inheritance is determined by factors that are passed from one generation to the next generation. তাহলে বায়োলজিক্যাল ইনহেরিটেন্স অর্থাৎ জীববিজ্ঞানে বা জীববিদ্যায় যে বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো
সেই বৈশিষ্ট্যগুলোকে ফ্যাক্টর বলা হচ্ছে, সেগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে চলে যেতে পারে। এবং এই ফ্যাক্টরগুলোকে পরবর্তী ক্ষেত্রে জিন বলা হয়েছিল। তার কারণ মেন্ডেল যখন এই কাজগুলো করেছিলেন তখন ডিএনএ বা জিন কোনোটাই আবিষ্কার হয়নি। সুতরাং উনি বুঝতে পেরেছিলেন যে এটা কোনো বৈশিষ্ট্য, কিন্তু সেই বৈশিষ্ট্যটা এক্স্যাক্টলি কী, সেটা যে নিউক্লিক অ্যাসিড, সেটা যে ডিএনএর মধ্যে থাকে, সেইগুলো উনি জানতেন না বা সেগুলো উনি প্রপারলি ডিফাইন করতে পারেন। কিন্তু ওনার আইডিয়াটা ঠিক ছিল। নেক্সট উনি যেটা বলেছিলেন যে অ্যালিলস, অর্থাৎ এই একই জিনের দুটো করে ভার্সন আমরা বলছি না, যে একটা বেঁটে একটা লম্বা, অর্থাৎ প্রত্যেকটার একটা বিপরীত বৈশিষ্ট্য থাকবে। যেরকম দিন হলে রাত্রি হয়, সেরকম লম্বা হলে তার বিপরীতে বেঁটে বৈশিষ্ট্য থাকবে, বা ইয়েলো যদি হয় তাহলে গ্রিন হলো তার বিপরীত বৈশিষ্ট্য। এই বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিনগুলোকে বলা হচ্ছে অ্যালিল, অর্থাৎ একটা জিনের দুটো করে অ্যালিল থাকবে বা দুটো করে বিপরীত বৈশিষ্ট্য থাকবে। রিমেম্বার, জিনস আর ইউজ টু মেক প্রোটিনস। আমরা জানি, আগের দিনকে আমি একটু বলেছিলাম যে ট্রান্সক্রিপশন, সেখান থেকে ডিএনএ তৈরি হয়। রেপ্লিকেশন, যেখানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ট্রান্সক্রিপশন, যেখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আরএনএ মানে হলো অ্যাক্টিভ জিন যেটা তৈরি হচ্ছে, সেই জিনটা থেকে আলটিমেটলি প্রোটিন তৈরি হয়, যেটাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে প্রত্যেকটা জিন কিন্তু আলটিমেটলি একটা করে প্রোটিন তৈরি করছে। দিস গিভস আস দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফর ইচ ট্রেট। এইভাবে এক একটা বৈশিষ্ট্যের জন্য এক এক রকম জিনিস পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটা মটরশুঁটি, তার কালারটা ইয়েলো হবে না তার কালারটা গ্রিন হবে, সেটা ডিপেন্ড করছে যে তার মধ্যে ইয়েলো জিনটা এক্সপ্রেস করছে না গ্রিন জিনটা। যেটাই এক্সপ্রেস করুক না কেন, সেই জিনটার তো কোনো কালার নেই। সে এমন একটা প্রোটিন তৈরি করবে যে প্রোটিনটা একটা কালারফুল প্রোটিন, যে ওই যে মটরশুঁটিটা আছে তার রঙটাকে সেই রকমভাবে সেই রঙটাকে ডিসাইড করবে, যে সেটা গ্রিন কালার হবে না, সেটা ইয়েলো কালার হবে। সো নাও কামস দ্য প্রিন্সিপাল অফ ডমিনেন্স, যে প্রকটতা, মানে প্রকটতার যে সূত্র বা প্রকটতার যে বৈশিষ্ট্য, সেটা কি? সাম অ্যালিলস আর ডমিনেন্ট অ্যান্ড সাম অ্যালিলস আর রিসেসিভ। এটা পরিষ্কার হয়েছে আমাদের এতক্ষণে, যে কিছু বৈশিষ্ট্য খুব চট করে প্রকাশ পাবে আর কিছু বৈশিষ্ট্য চট করে প্রকাশ পাবে না, প্রচ্ছন্ন থাকবে। তাহলে যেটা প্রকাশ পাবে সেটাকে বলছে ডমিনেন্ট বা প্রকট বৈশিষ্ট্য, এবং যেটা প্রকাশ পাচ্ছে না সেটা হলো রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। রিসেসিভ অ্যালিলস আর এবল টু বি মাস্কড। মাস্ক মানে সেটা সুপ্ত অবস্থায় থাকে। ডমিনেন্ট অ্যালিলস মাস্ক দ্য রিসেসিভ অ্যালিলস, এবং প্রকট বৈশিষ্ট্যগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে সুপ্ত অবস্থায় রাখতে সাহায্য করে বা রেখে দেয়। তাহলে প্রকট বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে সুপ্ত অবস্থায় এই কারণে রেখে দেয় যাতে ও নিজে এক্সপ্রেস করতে পারে। দ্য ট্রেট দ্যাট ওয়াজ রিপ্রেজেন্টেড ইন দ্য F1 জেনারেশন ওয়াজ দ্য ডমিনেন্ট ট্রেট। তাহলে যতগুলো মেন্ডেলের পরীক্ষা আছে, তোমরা হয়তো এই লম্বা বেটে, হ্যাঁ, গোল এবং কুঞ্চিত, সবুজ এবং হলুদ, যতগুলো পরীক্ষায় তোমরা পড়েছো না কেন, সেখানে F1 জেনারেশনে যেগুলো যেগুলো আছে সেগুলো সবকটাই ডমিনেন্ট বা প্রকট বৈশিষ্ট্য। তাহলে হাউ মেনি অ্যালিলস ডু ইউ হ্যাভ ফর ইচ জিন? তাহলে প্রত্যেকটা জিনের জন্য আবার করে বলি, কটা করে অ্যালিল থাকে? দুটো করে অ্যালিল। এবং কোথা থেকে আসে? একটি আসে বাবার থেকে, একটি আসে মায়ের থেকে। অর্থাৎ দুটো যে প্যারেন্টাল যে গ্যামেটস দুটো আসছে, একটা ফাদার থেকে একটা মাদার থেকে, বা দুটো আলাদা প্যারেন্টস থেকে আসছে। নেক্সট হলো দেন সেগ্রিগেশন। ডমিনেন্স তো জানলাম। সেগ্রিগেশন হলো যে আফটার সিইং দ্যাট his F1 plants looked like only one generation of the P generation plants, Mendel wanted to know what happened to the recessive alleles. Did they disappear? তো এখানে এই প্রশ্নটা মেন্ডেলের মাথায় এসেছিল। প্রথম F1-এ যে প্ল্যান্টগুলো পেলো সেগুলো সবকটাই লম্বা গাছ। তাহলে উনি ভাবলেন, তাহলে বেটে গাছগুলো হলোটা কি? বেটে বৈশিষ্ট্যটাগুলো, যে বেটে গাছগুলোর যে বৈশিষ্ট্য ছিল সেটা কি হারিয়ে গেল? সেইটা উনি জানার জন্যই কিন্তু F2 জেনারেশন অব্দি পরীক্ষা করেছিলেন। এই জন্য উনি কী করলেন, যেটা একটু আগে দেখালাম পরীক্ষাতে প্রথমে চেকার বোর্ডে, এই জন্যই উনি করেছিলেন যেটা, যে F1 প্লান্টগুলোকে আবার F1 প্লান্টের সাথেই সেলফ পলিনেশন করিয়েছিলেন, সেলফ ক্রস করিয়েছিলেন, করে F2 গাছ যেগুলো সেগুলো তৈরি হলো। এইবার F2 গাছে উনি দেখলেন যে রিসেসিভ অ্যালিলগুলো আবার চলে এলো, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বেটে মটর গাছ যেটা পাওয়া যায়নি প্রথম জেনারেশনে,
এটা সেকেন্ড জেনারেশনে কম হলেও পাওয়া গেল। কম মানে কতটা কম? না এখানে দেখতে পাচ্ছ লম্বা গাছ বেটে গাছ মিলে প্রথম জেনারেশনে সবই লম্বা হচ্ছে। সেখান থেকে যখন আবার তোমার পরাগযোগ করানো হলো, তখন F2 জেনারেশনে 3 ভাগ লম্বা গাছ, যেটা বললাম একটু আগে, এবং 1 ভাগ বেটে গাছ তৈরি হচ্ছে। তার মানে 75% ডমিনেন্ট ক্যারেক্টার বা প্রকট বৈশিষ্ট্য এবং 25% রিসেসিভ ক্যারেক্টার বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। বা যদি এরকমভাবে বলো 1/4 of the recessive character and 3/4 of the dominant character. The same gene can have many versions. অর্থাৎ একটা জিনের অনেকগুলো ভার্সন থাকতে পারে। জিন ইজ এ পিস অফ ডিএনএ that directs a cell to make a certain protein. Each gene has a locus, a specific position on a pair of homologous chromosome. তাহলে হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? জানি না তোমরা এতটা জানো কিনা, তো আমি একটু বলার চেষ্টা করছি অল্প করে, কারণ তোমরা যেহেতু কোষ বিভাজন পড়েছো, তো আমার মনে হয় ক্রসিং ওভার বা হোমোলোগাস ক্রোমোজোম এগুলো হয়তো একটু জানো তোমরা, বা একটু বা না জানলেও একটু জানলে ক্ষতি নেই কোনো। হোমোলোগাস ক্রোমোজোম হলো, আমরা জানি যে আমাদের 23 জোড়া ক্রোমোজোম আছে, তাই তো, 23 পেয়ার্স। তার মধ্যে 22 জোড়া হলো অটোজোম বা দেহের বাকি বৈশিষ্ট্যগুলো যে কন্ট্রোল করে, আর 1 জোড়া হলো আমাদের সেক্স ক্রোমোজোম। সেখানে যদি পুরুষ হয় তাহলে তার মধ্যে থাকবে এক্স অ্যান্ড ওয়াই, আর যদি মহিলা হয় তাহলে তার মধ্যে থাকবে এক্স এক্স। তাহলে এই যে এক্স এক্স বা এক্স ওয়াই বা বাকি যে 22 জোড়া ক্রোমোজোম, সেগুলো জোড়া জোড়া কেন বলছি? কারণ একরকম ক্রোমোজোম তার তার যে পার্টনার বা তার তার মতোই যে অন্য ক্রোমোজোমটা হয় তার সাথে পেয়ারিং করে বা জোড়ায় জোড়ায় থাকে। এই জোড়ায় জোড়ায় যে ক্রোমোজোমগুলো থাকে তাকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে? তাহলে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে কিন্তু একই রকম অ্যালিলগুলো থাকবে, এবং যখন তোমার নিষেক হবে সেই অ্যালিলগুলো তখন কোন অ্যালিলটা প্রকাশ পাবে তখন ডিপেন্ড করছে যে কোন অ্যালিলটা সেখানে যাবে তার উপরে। So an allele is any alternative form of a gene occurring at a specific locus on a chromosome. Locus কথাটা মানে হলো যে একটা ক্রোমোজোম দেখতে পাচ্ছ, একটা লম্বা জিনিস, তার মধ্যে শয়ে শয়ে হাজারে হাজারে জিন আছে। এই এত জিনগুলোর মধ্যে প্রত্যেকটা জিনকে আমরা লোকেট করতে পারি। হিউম্যান জিনোম প্রজেক্ট বলে একটা খুব বড় প্রজেক্ট করা হয়েছে। এই প্রজেক্টটা বহু বছর ধরে চলেছে। তাতে করে কি হয়েছে না, মানুষের ক্রোমোজোমে যত জিন আছে সেই জিনগুলোকে, সব জিনগুলোকে আইডেন্টিফাই করা গেছে যে কোন ক্রোমোজোমে, এই যে 23 জোড়া ক্রোমোজোম আছে, কোন ক্রোমোজোমে কোন জিনটা আছে সেগুলোকে ম্যাপিং করে ফেলা হয়, যেটাকে বলা হয় ক্রোমোজোম ম্যাপিং। এরকম আমরা জিওগ্রাফিতে বা ভূগোলে ম্যাপ করি যে একটা এরিয়ার মধ্যে কোথায় কয়লা উৎপন্ন হচ্ছে, কোথায় ধান উৎপন্ন হচ্ছে ইত্যাদি। সেরকমভাবে একটা অংশের, একটা ক্রোমোজোমের মধ্যে তার যে লম্বা যে দুটো হাত, একটাকে বলা হয় পি আর্ম আর একটাকে বলা হয় কিউ আর্ম, এই পি আর কিউ এর মধ্যে কোথায় কোন জিনটা আছে সেগুলোকে সব জেনে ফেলা হয়েছে। সেগুলো সমস্ত সার্ভারের মধ্যে, কম্পিউটারের মধ্যে সমস্ত ইনফরমেশনগুলো আছে। তাহলে এই এক একটা জায়গা যেখানে একটা স্পেসিফিক জিন আছে সেটাকে তার লোকাস বলছে। অনেকগুলো যদি হয় তাহলে তাকে, তার প্লুরাল ফর্ম হলো লোকাই, এলওসিআই, লোকাই মানে হলো প্লুরাল, আর লোকাস এলওসিইউএস, লোকাস মানে হলো সিঙ্গুলার ফর্ম। তাহলে একটা পার্টিকুলার অ্যালিলের জন্য একটা স্পেসিফিক লোকাস আছে, তার মানে হলো যে একটা অ্যালিল একটা পার্টিকুলার ক্রোমোজোমের একটা পার্টিকুলার অংশেই বসে আছে, এরকম নয় যে সে ঘোরাঘুরি করবে, তার যেখানে থাকার কথা সে সেখানেই বসে থাকে। তাহলে হোমোজাইগাস অ্যালিল যদি হয় তার মানে তারা হলো দুজন একই রকম দেখতে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ নিষেক হওয়ার পরে যে নতুন গাছটি বা যে নতুন তোমার ভ্রূণটি তৈরি হয়েছে সেখানে হয়তো দুটো একই রকম অ্যালিল গেছে। যেমন এইখানে দুটো ক্রোমোজোম দেখতে পাচ্ছ, একটা মটর গাছ থেকে বাঁ দিকেরটা এসছে, আর একটা মটর গাছ থেকে ডান দিকেরটা এসছে। দেখো এই যে হলুদ রঙের জিনটা, যেটা মটর বীজের যে আকার, হ্যাঁ, তার জন্য রেসপন্সিবল, সেই আকারটা কীরকম হবে সেটা রাউন্ড হতে পারে, গোল হতে পারে, বা কুঁচকানো বা রিঙ্কেল হতে পারে। তাহলে এইটা হলো হোমোলোগাস অ্যালিল, কারণ এখানে যে দুটো ক্রোমোজোম আছে দুজনের মধ্যেই কিন্তু রিঙ্কেলড বা কুঁচকানো বা কুঞ্চিত বীজ সম্পন্ন বৈশিষ্ট্য আছে। তাহলে এদের মধ্যে থেকে যখন নতুন কোনো অপত্য তৈরি হবে তখন সেখান থেকে সবসময় 100% রিঙ্কেলড বা তোমার কুঞ্চিত ত্বকযুক্ত মটরশুঁটি তৈরি হবে। কিন্তু এইখানে যে দুটো ক্রোমোজোম আছে তারা হলো হেটারোজাইগাস, একটার মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হলো রিঙ্কেল বা কুঞ্চিত, আর আরেকটার মধ্যে যেটা আছে সেটা হলো রাউন্ড বা গোলাকার। তাহলে এখান থেকে যখন অপত্য তৈরি হবে
তখন ডিপেন্ড করছে যে কোন ধরনের ক্যারেক্টারটা বা কোন ধরনের অ্যালিলটা সে এক্সপ্রেস করছে তার উপর সেটা ডিপেন্ড করবে। সুতরাং তখন এই হেটেরোজাইগাসের ক্ষেত্রে কিন্তু তোমার কোনটা ডমিনেন্ট আর কোনটা রিসেসিভ সেটা এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু হোমোজাইগাস, এখানে রিসেসিভ বা ডমিনেন্টে কোনো ব্যাপার নেই, কারণ এখানে একই রকম বৈশিষ্ট্য আছে, তাহলে এখান থেকে একই রকম জিনিস তৈরি হবে। তো এই কারণে সমজাতীয় বা বিষম জাতীয় বা যেটাকে ইংরেজিতে হোমোজাইগাস হেটেরোজাইগাস বলে সেটা এই কারণে গুরুত্বপূর্ণ। আরেকবার জিজ্ঞেস করিনি তোমাদের, সবাই শুনতে পাচ্ছ? আরেকবার হাত তোলো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো যাচ্ছে তোমাদের কানে। হ্যাঁ, ঠিক আছে, গুড। তাহলে অ্যালিলদের কি করা হতে পারে? কোনো একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, যেটা আমরা এতক্ষণ ধরে আমরা দেখেছি বা আগেও তোমরা পড়াশোনায় পড়েছো যে ওয়াই বলছে, ক্যাপিটাল ওয়াই বলছে বা স্মল ওয়াই বলছে, তো বা তোমার ক্যাপিটাল টি বলছে, স্মল টি বলছে, কারণ একটা করে লেটার না দিলে তার পুরো জিনিসটাকে বারবার লেখা সম্ভব নয়। এবং একটার যে আরেকটা মানে একই জিনের যে তোমার দুখানা অ্যালিল সেইটা বোঝানোর জন্য একটাকে ক্যাপিটাল লেটার দিয়ে বোঝানো হয় এবং তার রিসেসিভ বা তার যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটাকে স্মল লেটার দিয়ে বোঝানো হয়। তো এইখানে ক্যাপিটাল আর স্মল জিনিসটা এই জন্যই এতটা ইম্পর্টেন্ট যে সেখানে দুটো অ্যালিলকে যাতে বোঝানো যেতে পারে যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন। তাহলে এখানে কতগুলো জিনিস আবার আমরা যদি একটুখানি জেনে নিই ব্রিফ করে, যে জিনোম কাকে বলে, জেনোটাইপ কাকে বলে, জিন তো জানলাম, জিনোম কাকে বলে, জেনোটাইপ কাকে বলে, ফেনোটাইপ কাকে বলে। জিনোম হলো যে এরকম যত জিন আছে একটা অর্গানিজমে বা একটা প্রাণীর, একটা গাছের, হ্যাঁ, একটা গাছ বা একটা প্রাণীকে একটা অর্গানিজম বলছে, তাহলে একটা অর্গানিজমে যত জিন আছে সবটাকে একসাথে নিয়ে বলা হয় তার জিনোম। এবং জেনোটাইপ হলো যে একটা অ্যালিল, সেই অ্যালিলটা কীরকম ভাবে তার প্রেজেন্স বা অ্যাবসেন্সটা কীরকম রয়েছে সেটাকে বোঝানোর জন্য তার জেনোটাইপ বলা হয়। অর্থাৎ জেনোটাইপিক্যালি একটা গাছ হোমোজাইগাস ফর ওয়ান ক্যারেক্টার, তার মানে সেই গাছটার মধ্যে সেই ক্যারেক্টারটা হলো তোমার হোমোজাইগাস অ্যালিল রয়েছে, অর্থাৎ দুটোই একই রকম ক্যারেক্টার রয়েছে। বা এরকম বলা যেতে পারে যে একটা গাছে একটা ক্যারেক্টার তোমার হেটেরোজাইগাস, তার মানে সেই ক্যারেক্টারটা মিক্সড, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটোই আছে। তাহলে এই জিনিসটা একটা জিন এটা হোমোজাইগাস কন্ডিশনে আছে নাকি হেটেরোজাইগাস কন্ডিশনে আছে, অর্থাৎ সমজাতীয় না বিষমজাতীয়, সেইটা বোঝানোর জন্য তার জেনোটাইপটাকে বলা হয়। সেই তার জেনোটাইপটা কীরকম। আর ফেনোটাইপটা কি, যে তাকে বাইরে থেকে যেরকম দেখতে লাগে, বাইরে থেকে দেখা কোনো বৈশিষ্ট্যকে বলা হয় ফেনোটাইপ, আর ভেতরে জিনগত কোনো বৈশিষ্ট্যকে বলা হয় জেনোটাইপ। খুব সিম্পল ভাবে বোঝাতে গেলে এটা। ডমিনেন্ট রিসেসিভ তো বললামই। তোমার ডমিনেন্টগুলোকে জেনারেলি ক্যাপিটাল লেটার দিয়ে এক্সপ্রেস করা হয় যেটা বললাম, আর রিসেসিভগুলোকে সেই লেটারেরই অর্থাৎ সেই অ্যালফাবেটেরই স্মল লেটার দিয়ে এক্সপ্রেস করা হয়। যেমন ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল এফ যদি হয় তার রিসেসিভটা হবে স্মল এফ। ঠিক আছে, তাহলে ডমিনেন্ট আর রিসেসিভ। ফেনোটাইপ আর জেনোটাইপের একটা সিম্পল এক্সাম্পল এখানে আমি দিয়েছি, যে ফেনোটাইপ যেরকম কীরকম হতে পারে, অর্থাৎ চোখের রং, কারুর চোখের যে মণি আছে আমাদের, সেই কর্নিয়ার যে কালার, সেটা কারুর ব্ল্যাক হতে পারে, কারুর ব্রাউন হতে পারে, বা খুব রেয়ার কেসে ব্লুও হতে পারে। তাহলে এইগুলো হলো তার ফেনোটাইপ, অর্থাৎ তার চোখের রংটা বাইরে থেকে দেখতে কীরকম লাগছে। তো অ্যাকচুয়ালি তার চোখের কালারটা মধ্যে হয়তো একটা কালারই দেখা যাচ্ছে, কিন্তু তার ভেতরে কিন্তু অন্য কালারের জিনটাও আছে। তাহলে সেইটা হলো তার জেনোটাইপ। যেমন ক্যাপিটাল বি হতে পারে, অর্থাৎ যার ব্রাউন আই বা যার এরকম খয়েরি রঙের চোখ, ব্রাউন কালারটাকে যদি বি দিয়ে বলা হয়, তাহলে ক্যাপিটাল বি মানে হলো তার মধ্যে তার জেনোটাইপটা হলো হোমোজাইগাস, অর্থাৎ তার মধ্যে দুটো ক্যারেক্টারই ক্যাপিটাল বি আছে। কিন্তু তার মধ্যে যদি ক্যাপিটাল বি স্মল বি থাকতো, সেখানে স্মলটা যদি ব্রাউনের জায়গায় ধরো অন্য কোনো কালারকে রিপ্রেজেন্ট করতো, ধরো ব্ল্যাককে করতো বা কিছুকে করতো, তাহলে সেখানে মানে বলতে হতো যে ফেনোটাইপিক্যালি সে ব্রাউন, কিন্তু তার মধ্যে জেনোটাইপ ব্রাউন এবং ব্ল্যাক দুটোই আছে। তো সেক্ষেত্রে তার জেনোটাইপটা হতো ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এরকমভাবে একটা কমন এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটাকে আরেকবার ব্যাখ্যা করলাম যে ফেনোটাইপ এবং জেনোটাইপ জিনিসটা কী, কীভাবে সেটাকে এক্সপ্রেস করা হয়।
হোমোজাইগাস হেটেরোজাইগাস তো বললামই, আরেকবার এখানে লেখা আছে যে হোমোজাইগাস যদি হয় তাহলে একই রকম লেটার দুটো হবে, অর্থাৎ এর কোনো মানে নেই যে হোমোজাইগাস হলেই সেটা ডমিনেন্ট হতে হবে, হোমোজাইগাস রিসেসিভও হতে পারে। তাহলে হোমোজাইগাস ডমিনেন্ট হলো ক্যাপিটাল টি, আর হোমোজাইগাস যদি রিসেসিভ হয় বা প্রচ্ছন্ন হয় তাহলে স্মল টি। হেটেরোজাইগাস যদি হয় তাহলে একই রকম হবে, সেখানে আর প্রকট প্রচ্ছন্ন বলে কোনো কিছু নেই, কারণ হেটারো মানেই হলো মিক্সড, তাহলে সেটা সবসময়ই হবে ক্যাপিটাল টি স্মল টি। Both homozygous dominant and heterozygous genotypes yield a dominant phenotype, এবং সবসময় যেটা ডমিনেন্ট ফেনোটাইপ সেইটাই বাইরে থেকে দেখা যাবে, প্রচ্ছন্নটা দেখা যাবে না প্রথম জেনারেশন। Most traits occur in a range and do not follow simple dominant recessive pattern, কিন্তু যেটা ব্যাপার সেটা হলো যে সমস্ত গাছ কিন্তু এই সিম্পল রিলেশনশিপের মধ্যে দিয়ে বা সমস্ত প্রাণী এই সিম্পল রিলেশনশিপকে ফলো করে না, সেখানে মিক্স ক্যারেক্টার থাকতে পারে। অর্থাৎ একটা তোমার বেগুনি রঙের ফুল তার সাথে যদি একটা সাদা রঙের ফুলের নিষেক হয় তাহলে গোলাপি রঙের ফুল সেখানে তৈরি হতেই পারে। আগের দিন একটি স্কুল আমাকে প্রশ্ন করেছিল যে ইনকমপ্লিট ডমিনেন্স কাকে বলে, সেটা হলো ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা। কোনোটাই সেখানে প্রকট নয় পুরোপুরি, বা কোনোটাই সেখানে পুরোপুরি প্রচ্ছন্ন নয়, এখানে একটা নতুন ধরনের ক্যারেক্টার তৈরি হলো বাই মিক্সিং অফ টু ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার তোমার সেখানে মিশ্রিত হওয়ার ফলে নতুন ধরনের একটা ক্যারেক্টারকে দেখা যাচ্ছে। এইবার আমি আসবো আরেকটু কমপ্লেক্স জিনিসে, কমপ্লেক্স নয়, কঠিন কিছুই নয়, কিন্তু এটাকেও তোমার জেনে নেওয়া দরকার, তবে জিনিসটা একসাথে ভালোভাবে বুঝতে পারবে। সেটা হলো ডাইহাইব্রিড ক্রস, মানে যদি দুটো করে ক্যারেক্টার একসাথে দেখা যায়, অর্থাৎ একটা ক্যারেক্টার তো সবসময় থাকে না শুধুমাত্র, সেখানে দুটো ক্যারেক্টার থাকতে পারে। তার মানেটা কি না, অনেক সময় দুটো করে ক্যারেক্টার পেয়ারে থাকে, একসাথে থাকে। যেমন একটা মটরশুঁটি, সেটা তো শুধুমাত্র তার আকারটা ইম্পর্টেন্ট নয়, সেটা কালারটাও ইম্পর্টেন্ট। আবার অন্যভাবে বলতে গেলে শুধুমাত্র কালারটা ইম্পর্টেন্ট নয়, সেটা কীরকম দেখতে বা কীরকম আকার সেটাও ইম্পর্টেন্ট। তাহলে আকার এবং রং দুটো বৈশিষ্ট্য যদি একসাথে তার বংশগতি ঘটে তাহলে সেটা কীরকম হবে সেই জিনিসটাকে বোঝানোর জন্য ডাইহাইব্রিড ক্রস দেখানো হয়েছে, যেখানে দুটো ক্যারেক্টারকে একসাথে মাথায় রেখে ক্রস করানো হয়েছে। তাহলে এটা খুব সিম্পলভাবে এখানে বুঝিয়ে দিই আমি। এখানে দুটো ক্যারেক্টার আছে তোমরা দেখতে পাচ্ছ, একটা হলো ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। ক্যাপিটাল ওয়াই মানে হলো ডমিনেন্ট ক্যারেক্টার বা প্রকট বৈশিষ্ট্য, যেটা হলো হলুদ বা ইয়েলো, এবং স্মল ওয়াইটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা গ্রিন, সবুজ। সিমিলারলি আরেকটা ক্যারেক্টারও আছে এর সাথে, সেটা হলো ক্যাপিটাল আর স্মল আর। ক্যাপিটাল আর মানে হলো রাউন্ড বা গোল, গোল মটরশুঁটি, আর স্মল আর মানে হলো তোমার কুঞ্চিত, অর্থাৎ যেটা অমসৃণ, গোল নয় সেরকম মটরশুঁটি। তাহলে এখানেও একটা চেকার বোর্ড করা হয়েছে একই রকমভাবে আগের এক্সপেরিমেন্টের মতোই, খালি আগের এক্সপেরিমেন্টাতে 4টে ঘর কাটা হয়েছিল, কারণ যেহেতু দুটো মাত্র বৈশিষ্ট্য ছিল, মানে একটাই বৈশিষ্ট্য ছিল যার দুটো অ্যালিল ছিল। কিন্তু এখানে যেহেতু দুটো বৈশিষ্ট্য আছে এবং 4টে অ্যালিল আছে, ওই জন্য এখানে 16টা ঘরের একটা চেকার বোর্ড কাটা হয়েছে, কারণ 16 রকম কম্বিনেশন হতে পারে এখানে। কী কী কম্বিনেশন হতে পারে? তাহলে গ্যামেটগুলোকে আমরা এদিকেও রেখেছি আবার এদিকেও রেখেছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুদিকে আমরা গ্যামেটগুলোকে রেখেছি। কী কী গ্যামেট হতে পারে? একটা হতে পারে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আরেকটা হতে পারে ক্যাপিটাল ওয়াই স্মল আর, আরেকটা হতে পারে স্মল ওয়াই ক্যাপিটাল আর, সিমিলারলি স্মল ওয়াই স্মল আর। 4 রকম গ্যামেট। পুরুষ গ্যামেটও 4 রকম হতে পারে, আবার স্ত্রী গ্যামেটও 4 রকম হতে পারে। তাহলে এইটা ধরো মেল এদিকটা এক্স অ্যাক্সিসের দিকটা, আর ওয়াই অ্যাক্সিসের দিকটা মনে করো ফিমেল। তাহলে এইবার কি কি কম্বিনেশন হতে পারে না, এগুলোকে গুণ করে করে বসিয়ে দেওয়া হয়েছে, মাল্টিপ্লাই করে করে বসিয়ে দেওয়া হয়েছে, ভেরি সিম্পল। তাহলে এইখানে এর সাথে এটা গুণ করলে কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এর সাথে একে গুণ করলে কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এর সাথে এটাকে গুণ করলে কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তাহলে এইরকমভাবে 16 রকম এখানে কম্বিনেশন পাওয়া যাচ্ছে বা 16 রকম ক্যারেক্টার পাওয়া যাচ্ছে। তাহলে 16 রকম ক্যারেক্টারের মধ্যে এখানে তোমার কি কি পাওয়া যাবে না, একটা ক্যারেক্টার হবে যেটা গোল, অর্থাৎ আমি শুধুমাত্র ফেনোটাইপটা বলছি, জেনোটাইপটা পরে আসছি আমি। এখানে একটা পাওয়া যাবে যেটা হলুদ এবং গোল। আরেকটা কি পাওয়া যাবে যেটা হলুদ কিন্তু গোল নয়, যেটা হলো কুঞ্চিত।
আরেকটা ক্যারেক্টার কি পাওয়া যাবে, যেটা তোমার সবুজ এবং গোল, এবং আরেকটা ক্যারেক্টার কি পাওয়া যাবে যেটা সবুজ এবং কুঞ্চিত। তাহলে এখানে সব থেকে ডমিনেন্ট ক্যারেক্টার কোনটা, যেখানে ইয়েলোও থাকছে আবার যেখানে গোল বা রাউন্ডও থাকছে? কারণ এখানে ইয়েলো এবং রাউন্ড এই দুটোই হলো প্রকট জিন। তাহলে এখানে আমরা যদি রেশিও করি, তাহলে এখানে ফেনোটাইপিক রেশিওটা 9:3:3:1 হবে। তার মানে 16টার মধ্যে 9টাই হবে যারা হলুদ এবং গোল। কারণ যখনই একটা ক্যাপিটাল ওয়াই থাকবে তখন কিন্তু সেটা ইয়েলো হয়ে যাবে। আবার সিমিলারলি যখন একটাও ক্যাপিটাল আর থাকবে তখন কিন্তু সেটা রাউন্ড বা গোল হয়ে যাবে। তাহলে 9টা কম্বিনেশন এরকম আছে যেখানে অন্তত একটা ক্যাপিটাল ওয়াই আছে এবং অন্তত একটা ক্যাপিটাল আর আছে। তাহলে সেগুলো সমস্ত হলুদ হবে এবং গোল হবে। নেক্সট যে 3টা আছে, বাকি 3 ভাগ কীরকম হবে? বাকি 3 ভাগ, তার মধ্যে ক্যাপিটাল ওয়াই একটা থাকবে কিন্তু একটাও ক্যাপিটাল আর থাকবে না, মানে তার মধ্যে দুটোই স্মল আর থাকবে। এবার দুটোই যদি স্মল আর থাকে তাহলে তার মধ্যে রাউন্ড বা গোলের কোনো বৈশিষ্ট্য নেই, তার মধ্যে শুধুমাত্র কুঞ্চিত বৈশিষ্ট্যটা আছে। কিন্তু যেহেতু ক্যাপিটাল ওয়াই একটা আছে তাহলে সেটা হলুদ হবে। তাহলে হলুদ এবং কুঞ্চিত বা ইয়েলো অ্যান্ড রাফ, তাহলে সেই রকম হবে তিন তিন ভাগ। সিমিলারলি আরেকটা যে যে 3 ভাগ আছে সেগুলো কি হবে, যার মধ্যে একটাও ক্যাপিটাল ওয়াই নেই, দুটোই স্মল ওয়াই আছে, তাহলে সেগুলো সবুজ হবে সব। কিন্তু তার মধ্যে অন্তত একটা বা দুটো ক্যাপিটাল আর আছে, তাহলে তারা সবাই গোল হবে। তাহলে এরকম 3টে হবে, 1, 2 এবং 3, যারা হবে সবুজ এবং গোল। আর একটাই মাত্র এমন পাওয়া যাবে কম্বিনেশন যেখানে ক্যাপিটাল ওয়াই একটাও নেই এবং ক্যাপিটাল আর একটাও নেই, দুটোই স্মল ওয়াই দুটোই স্মল আর। এইরকম যদি হয় তাহলে সেটা হবে পিওর রিসেসিভ ক্যারেক্টার, অর্থাৎ সেখানে হোমোজাইগাস রিসেসিভ দুটোই থাকবে, হোমোজাইগাস রিসেসিভ গ্রিন অ্যান্ড অলসো হোমোজাইগাস রিসেসিভ তোমার রাফ ক্যারেক্টার, মানে অমসৃণ ত্বক। তাহলে একটাই মটরশুঁটি বা একটা মটরশুঁটি গাছই এরকম পাওয়া যাবে 16টা গাছের মধ্যে, যার মধ্যে ইয়েলো এবং যার মধ্যে গ্রিন এবং রাফ এই কম্বিনেশনটা থাকবে। তাহলে এইটা হলো তার ফেনোটাইপ। তার ফেনোটাইপ হলো 16 রকম গাছের মধ্যে 9টা গাছ হলুদ এবং গোল, 3টে গাছ হলুদ এবং অমসৃণ, 3টে গাছ সবুজ এবং গোল, এবং একটি মাত্র গাছ যেটা সবুজ এবং অমসৃণ। তাহলে এইটা দিয়ে বোঝানো হয়েছে যে একাধিক ক্যারেক্টার কিন্তু একসাথে তাদের যে জেনেটিক, তাদের যে বংশগত মানে বংশধারায় তারা যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের মধ্যে যাবে সেটা এরকমভাবে যেতে পারে। এটাকে বলা হয় ডাই হাইব্রিড ক্রস, কারণ দুটো ক্যারেক্টারকে একসাথে নেওয়া হয়েছে। অর্থাৎ দুটো ক্যারেক্টার একসাথে পেয়ার করে যাচ্ছে এখানে, অর্থাৎ একটা ক্যারেক্টার একা একাই যে সবসময় ট্রান্সফার হবে তার কোনো মানে নেই, পেয়ারিং অবস্থায় ট্রান্সফার হতে পারে। তো দিস ইজ দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, যেখানে বলছে যে অ্যালিল পেয়ার সেপারেট ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার ডিউরিং মিওসিস। মিওসিসের সময় একটা একটা করে পেয়ার তারা একটা একটা করে আলাদা আলাদা হয়ে চলে যেতে পারে। অর্থাৎ শুধুমাত্র ইয়েলো ক্যারেক্টারটাই যাবে তা নয়, ইয়েলোর সাথে রাউন্ড ক্যারেক্টারটাও চলে যেতে পারে। তো দিস ইজ অ্যালিলিক পেয়ার বা অ্যালিলের জোড়া। এবং এই ধরনের এত রকম চারিত্রিক বৈশিষ্ট্য একসাথে অবশ্যই প্রবাহিত হয় একটা বংশ থেকে আরেকটা বংশে, না হলে এত রকম চেহারার পরিবর্তন হওয়া সম্ভব না। আমরা কত ধরনের মানুষ দেখি, ঠিক আছে, কত ধরনের মানুষ দেখি, প্রত্যেকের চেহারা, প্রত্যেকের মুখ, প্রত্যেকের চরিত্র, প্রত্যেকের হাঁটা চলা, প্রত্যেকের তোমার ইন্টেলিজেন্স লেভেল সব কিছু ডিফারেন্ট হয়। তাহলে কেন এত ডিফারেন্স আসছে? তার একটাই কারণ যে এত রকম ক্যারেক্টার আছে এবং সেগুলো এত রকমভাবে কিন্তু পারমুটেশন কম্বিনেশন করছে, অর্থাৎ একটা একটার সাথে এরকমভাবে কম্বাইন করছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্রাউড, একদল লোক বসে এখানে টেনিস কোর্টে খেলা দেখছে এবং সেখানে এত রকম চেহারা আমরা দেখতে পাচ্ছি যে কারুর সাথে কারুর কিন্তু মিল নেই, সবাই আলাদা দেখতে, অর্থাৎ সবাই কিন্তু সেই 23 জোড়া ক্রোমোজোম দিয়ে তৈরি, সবার মধ্যে একই রকম জিন আছে কিন্তু সেই জিনগুলো এক এক রকমভাবে এক্সপ্রেস করেছে, অর্থাৎ সেই কারণেই এক একটা মানুষ এক এক রকম তৈরি হয়েছে। সো সেক্সুয়াল রিপ্রোডাকশন ক্রিয়েটস ইউনিক কম্বিনেশন অফ জিনস, independent assortment of chromosomes in meiosis, random fertilization of the gametes. Unique phenotypes may give a reproductive advantage to some organisms. এবং এই ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন যে সমস্ত অর্গানিজমরা করে
তাদের মধ্যে এটাই অ্যাডভান্টেজ যে তারা তোমার ফিজিক্যালি এবং জেনেটিক্যালি দে বিকাম মোর স্ট্রং, কারণ তাদের মধ্যে অনেক রকম ক্যারেক্টার এসে মিশে যাচ্ছে, একই রকম ক্যারেক্টার থাকে না, অর্থাৎ তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে। ওই জন্য তোমরা জানো যে সমস্ত প্রজাতির তোমার এই ধরনের জনন প্রক্রিয়া হয়, তাদের সার্ভাইভ করার ক্ষমতা বা টিকে থাকার ক্ষমতা, লড়াই করার ক্ষমতা অনেক বেশি। আর যাদের শুধুমাত্র অঙ্গজ জনন হয় বা শুধুমাত্র একই রকম নিষেক হয়, যেখানে অন্য কোনো গাছের বা অন্য কোনো প্রাণীর ক্যারেক্টার এসে মিশছে না, তাদের মধ্যে কিন্তু কোনো ভ্যারিয়েশন হওয়ার স্কোপ কম থাকে এবং তাদের সার্ভাইভ করার বা তাদের পরিবেশের সাথে লড়াই করার ক্ষমতা কম থাকে। তাহলে এই ধরনের জিনিসটা কি করে হচ্ছে আমি একটা ছোট স্লাইডে অল্প করে বলে দিচ্ছি, হয়তো তোমাদের ক্রসিং ওভার বা এগুলো তোমরা পড়োনি, আমি খুব সিম্পলভাবে বলে দিচ্ছি। এখানে এটা হলো ক্রসিং ওভার, হ্যাঁ। মাইটোসিস ছাড়াও আরেক রকম কোষ বিভাজন হয়, তোমরা হয়তো নাম শুনেছো, যাকে বলা হয় মিওসিস। সেই মিওসিসে দুটো ফেজ থাকে, ফেজ 1 আর 2। সেখানে ফেজ 1-এ যখন প্রোফেজ 1 চলে, তখন সেখানে দুটো ক্রোমোজোম পাশাপাশি আসে, যেগুলো হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ সমজাতীয় বা একই রকম ক্রোমোজোম। তাদের মধ্যে এরকম ক্রসিং ওভার বলে একটা ঘটনা ঘটে, অর্থাৎ দুটো ক্রোমোজোমের যে ডিএনএ আছে সেটা ক্রস করে, অর্থাৎ একটা ডিএনএর অংশ আরেকটা ডিএনএর মধ্যে চলে যায় এবং অন্যটি ডিএনএর অংশ আরেকটির মধ্যে চলে যায়। এইরকমভাবে দুটো এমন ক্রোমোজোম তৈরি হয় এর ফলে, যার মধ্যে দুজনের বৈশিষ্ট্যই দুজনে বহন করছে। এইরকম ক্রোমোজোমকে বলা হয় ক্রসড ওভার ক্রোমোজোম। তাহলে এইরকম ক্রসিং ওভার যখন হচ্ছে, তখন কিন্তু এরকমভাবে ডিএনএর অংশ একদম ফিজিক্যালি একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমের মধ্যে ঢুকে যাচ্ছে। এইরকমভাবে তাহলে যে অপত্য তৈরি হলো এই সেক্সুয়াল ইয়ের ফলে, সেই অপত্যের মধ্যে কিন্তু দুরকম বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। তাহলে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট, ইটস কল্ড দ্য ক্রসিং ওভার। ইট হ্যাপেন্স ডিউরিং দ্য মিওসিস 1, প্রোফেজ 1 বেসিক্যালি। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? একটু হাত টাতগুলো তোলো, একটু একটু গলার আওয়াজটা আসলে শুনি। কারো গলা আওয়াজ শুনলাম না এখনো কোনো স্কুলের। ভালো লাগছে ক্লাস? বুঝতে পারছো? উপকার হচ্ছে এগুলো পড়ে? গুড। হ্যাঁ স্যার, ভালো লাগছে। আচ্ছা, আমি আমি খুব সহজভাবে পুরো জিনিসটাকে বললাম তো? খুব সহজভাবে বুঝিয়ে দিলাম তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরকমভাবে একটু ছবি দিয়ে পড়লে বা একটু সহজভাবে জিনিসটাকে পড়লে দেখে মনে থাকবে। পড়াশোনার কথা একটা জিনিস মাথায় রাখবে, যত কোনো জিনিসকে ইন্টারেস্ট দিয়ে পড়বে, বুঝতে পেরেছি। ভেরি গুড। দেখবে গল্পের বইয়ে কোনো গল্প, কোনো একটা ভালো গল্প ধরো পড়লে, কোনো একটা স্টোরি বুক পড়ছো, ধরো সেই স্টোরি বুকের গল্পটা তোমার অনেক বছর মনে থাকবে। কিন্তু একটা পড়াশোনার চ্যাপ্টার, ধরো ইতিহাসের একটা প্রচ্ছদ মুখস্থ করেছো, যে তোমার শিবাজি কি করেছিল বা মোগল সাম্রাজ্যে কি ঘটনা ঘটেছিল পানিপথের যুদ্ধে, সেটা অনেক কষ্ট করে মুখস্থ করলে, কিন্তু করার পরে দেখবে যে পরীক্ষার পরে আবার ভুলে গেলে। এই জিনিসটা কেন হয় জানো? কারণ আমাদের ব্রেনের মধ্যে কি চলে সবসময়, আমাদের ব্রেনের মধ্যে একটা মেমোরি হয় যেটাকে বলা হয় ইমোশনাল মেমোরি। অর্থাৎ যে মেমোরিটা বা যে স্মৃতিশক্তিটা তখনই তৈরি হয় যখন কোনো জিনিস আমাদের ভালো লাগে বা স্ট্রং কোনো ইমোশনের সাথে আমাদের কোনো জিনিস যুক্ত থাকে। তাহলে গল্পের জিনিসটা যেহেতু গল্পের ছলে পড়ছো, সেটা খুব ইন্টারেস্টিং লেগেছিল বলে সেটা অনেক বছর মনে থাকবে। কিন্তু একটা পড়ার জিনিস যেহেতু জোর করে মুখস্থ করেছিলে, তুমি জোর করে সেটাকে মেমোরাইজ করেছিলে, ওই জন্য সেটা তোমার ব্রেন কিন্তু টোটালি অ্যাকসেপ্ট করেনি, সেটা কিছুদিন মনে ছিল, তারপরে আবার পরীক্ষা হয়ে যাওয়ার পরে ভুলে গেছে। তাহলে শর্ট টার্ম আর লং টার্ম মেমোরির মধ্যে এটাই ডিফারেন্স, যে যে জিনিসটা মানুষের ভালো লাগে সেটা লং টার্ম মেমোরিতে চলে যায়, আর যেটা মানুষ জোর করে মুখস্থ করে, ধরো টেলিফোন নাম্বার তুমি দেখে নিয়ে সাথে সাথে ডায়াল করলে তখন মনে ছিল, কিন্তু 5 মিনিট বাদে জিজ্ঞেস করলে আর টেলিফোন নাম্বারটা তুমি রিকালেক্ট করতে পারবে না, তাই তো? কারণ সেই টেলিফোন নাম্বারটা তুমি শুধুমাত্র কাজের জন্য মুখস্থ করেছিলে, ভালো লাগার জন্য নয়। তাহলে যে জিনিসটা মানুষের ভালো লাগে সেই জিনিসটা লং টার্ম মেমোরিতে চলে যায় বা সেটা পার্মানেন্ট মেমোরি হয়ে যায়। আর যেটা মানুষ জোর করে মুখস্থ করে সেটা কিন্তু পার্মানেন্ট মেমোরি হতে পারে না। ওই জন্য আমি বারবার বলি সবাইকে, সব স্টুডেন্টদেরই বলি আমি, যে তোমরা যেটাকেই পড়বে সেটাকে চেষ্টা করবে যতটা সম্ভব ইন্টারেস্ট নিয়ে পড়ার। এই ইন্টারেস্টটা কীভাবে গ্রো করতে হবে সেটা তোমাদেরকে শিখতে হবে, বা তোমাদের মাস্টারমশাইরাও তোমাদেরকে বলে দেবেন যে কীরকমভাবে কোনো জিনিসকে আরও বেশি ইন্টারেস্ট নিয়ে পড়ানো যায়। তাতে করে কী হবে, সেই জিনিসটা ভুলবে না চট করে এবং অনেক দীর্ঘকাল তোমাদের মাথায় থেকে যাবে। এই যে পরীক্ষার আগে পড়া মুখস্থ করে পরীক্ষা দিতে যাওয়া, এই জিনিসটাই তখন আর মনে হবে না। ঠিক আছে, তাহলে আমি এটা শেষ করলাম।
এবার আমি আগের দিন যে পোর্শনটা পড়াচ্ছিলাম হরমোনের একটু পোর্শন বাকি থেকে গেছে, ওটা তাহলে শেষ করে দিই। আচ্ছা, এখানে আমরা আগের দিনকে পড়লাম হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড পড়ছিলাম আমরা, তাই তো? অ্যাড্রিনাল গ্ল্যান্ড পড়তে পড়তে আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেল আগের দিন। তো অ্যাড্রিনালে পড়লাম আমরা যে অ্যাড্রিনাল কর্টেক্স, এবং অ্যাড্রিনাল থেকেও তোমাদের একজন দুজনের প্রশ্ন ছিল, তো যে স্যার এই 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 গ্রন্থিটা কি এবং এক্স্যাক্টলি কি কাজ করে। তো সেটা আমি কিছুটা বলেছি আগের দিন, যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পোর্শন থাকে, কর্টেক্স এবং মেডালা। কর্টেক্স থেকে যে ধরনের হরমোনগুলো তৈরি হয় সেগুলোর মধ্যে প্রধান কাজ হলো যে আমাদের শরীরে যে গ্লুকোজ এবং আমাদের শরীরে যে বিভিন্ন আয়নসগুলো আছে, মিনারেলসগুলো আছে, সেইগুলোর যে বিপাকটা, সেই বিপাক ক্রিয়াকে তারা নিয়ন্ত্রিত করে। এবং কিছু সেক্স স্টেরয়েডস সেখান থেকে নিঃসৃত হয়, কিছু অ্যান্ড্রোজেন্স, যেগুলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যেগুলো আছে সেইগুলোকে আমাদের শরীরে নিয়ন্ত্রণ করে। আর মেডালা যে পোর্শনটা আছে, মাঝখানের যে পোর্শনটা, এখানে ছবিতে দেখতে পাচ্ছ, বাইরের একটা ডার্ক কালারের লাল রঙের অংশ, আর ভেতরে একটা হালকা কালারের অংশ। এই হালকা রঙের যে মেডালা, সেখান থেকে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন বলে দুটো হরমোন নিঃসৃত হয়। অ্যাড্রিনালিনের আরেকটা নাম হলো এপিনেফ্রিন, আর নর অ্যাড্রিনালিনের আরেকটা নাম হলো নর এপিনেফ্রিন। তাহলে এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন হলো বিপদকালীন হরমোন। এটা আমাদের শরীরে সমস্ত যে ভাইটাল ফাংশনগুলো আছে, অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের শরীরের কাজ, রক্তচাপ, তারপরে আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের হওয়া, তোমার ব্লাড সার্কুলেশন, আমাদের অন্যান্য সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটি বা বিপাক ক্রিয়া, সেগুলোকে বাড়িয়ে দেয়। যাতে করে বিপদের সময় কোনো একটা প্রাণী যাতে চট করে কোনো ডিসিশন নিতে পারে, সেই কারণে তার হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেশন সমস্ত বেড়ে যায়। অর্থাৎ এটা একটা বিপদকালীন সিচুয়েশন তৈরি করে। এবং এটা শুধুমাত্র একা একা কাজ করে না, আমাদের যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আছে, তোমরা পড়েছো নিশ্চয়ই, অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যার দুটো অংশ আছে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। আমি বাংলাটা ঠিক জানি না, এই মুহূর্তে মনে পড়ছে না। তো সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম বা সিম্প্যাথেটিক যে স্নায়ুতন্ত্র, সেইটা কিন্তু অ্যাড্রিনালিন দিয়ে কাজ করে। এবং সিম্প্যাথেটিক বা সিম্প্যাথেটিক স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ ওই সময় প্রচণ্ড বেড়ে যায়, এবং ওই সময় এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় শরীরে। তাহলে এইটা হলো অ্যাড্রিনালিনের মেন ফাংশন। এবং অ্যাড্রিনালিনের আরেকটা ফাংশন তোমরা জানো, যে অ্যাড্রিনালিন এতটাই একটা ইম্পর্টেন্ট হরমোন যে যদি কখনো কারোর হার্ট স্টপ করে যায়, হয়তো কারো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কেউ জলে ডুবে গেছে, তার হৃৎপিণ্ড সবার আগে বন্ধ হয়ে যাবে, তো হৃৎপিণ্ড না চালালে তাকে বাঁচানো যাবে না। তো এই সময় আমরা জানি যে সিপিআর বলে একটা জিনিস আছে, যে কার্ডিও রেসপিরেটরি রিসাসিটেশন, অর্থাৎ একজন লোককে তোমার তার হার্ট পাম্প করা হয়, তাকে মাউথ টু মাউথ রেসপিরেশন দেওয়া হয় সাপোর্ট করার জন্য, যাতে তার লাং এবং হার্ট সবার আগে চালু হয়ে যায়। কারণ লাং এবং হার্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে একজন মানুষকে বেশিক্ষণ বন্ধ থাকলে বাঁচানো যাবে না, বাকি অর্গানগুলো চললেও কোনো লাভ নেই। তাহলে এই সিপিআর করার সময় বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন করার সময় যদি তাতেও যদি কাজ না হয়, তখন অ্যাড্রিনালিন ইঞ্জেকশন দেওয়া হয় ডাইরেক্টলি হার্টের মধ্যে। অনেকটা পরিমাণ অ্যাড্রিনালিন হার্টের মধ্যে ডাইরেক্টলি বড় একটা সিরিঞ্জ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে করে হার্টটা চট করে পাম্প করা স্টার্ট করবে। তো অ্যাড্রিনালিন সরাসরি হার্টের উপরে কাজ করতে পারবে। নর অ্যাড্রিনালিন যেটা আছে, নর অ্যাড্রিনালিন স্ট্রেসের সময় তৈরি হয়। তাহলে এই হরমোনগুলো হলো স্ট্রেস হরমোন। স্ট্রেস মানে হলো, তোমার নিশ্চয়ই স্ট্রেস কথাটার সাথে এতদিনে পরিচিত হয়ে গেছে। স্ট্রেস কথাটা বিভিন্ন জায়গাতে ইউজ হয় এখন। স্ট্রেসের সময় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবং ফিজিওলজিক্যাল স্ট্রেস হতে পারে, মেন্টাল স্ট্রেস হতে পারে। একটা মানুষ বা একটা প্রাণী যখন স্ট্রেসের মধ্যে চলে যায়, একটা চাপ, একটা মানসিক বা শারীরিক চাপের মধ্যে চলে যায়, তখন তার নর্মাল শারীরবৃত্তীয় এবং মানসিক যে সমস্ত ক্রিয়া প্রক্রিয়া আছে সেগুলো কমে যায়। তাহলে স্ট্রেসটাকে কাটানোটা খুব ইম্পর্টেন্ট। এই স্ট্রেস কাটানোর সব থেকে ভালো উপায় কি? ভালো ঘুম হওয়া। আমরা জানি যে গুড স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি পার্সন, অ্যাডাল্ট হোক বা কম বয়সী লোক হোক, যাই হোক না কেন। তাহলে ঘুমের সময় কী হয়, আমাদের বডির যে নর্মাল হোমিওস্ট্যাসিস আছে, অর্থাৎ হোমিওস্ট্যাসিসের বাংলাটা আমি এক্স্যাক্টলি জানি না। হোমিওস্ট্যাসিস মানে হলো যে শরীরের যে সাম্যতা, শরীরের যে ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম,
সেই সাম্যতাটা ঘুমের সময় আবার ফিরে আসে, যাতে করে শরীরে যত স্ট্রেস তৈরি হয়েছিল, যত অসাম্যতা তৈরি হয়েছিল, সেগুলো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। তাহলে এই সাম্যতা অসাম্যতা কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের কম বেশি ক্ষরণের জন্যও তৈরি হয়। তো নরএপিনেফ্রিন কী করে? নরএপিনেফ্রিনও কিন্তু এই ধরনের স্ট্রেস কন্ডিশনে বা এই ধরনের কোনো বিপর্যয়ে একটা সময় আমাদের শরীর থেকে নিঃসৃত হয় অ্যাড্রিনাল মেডালা থেকে। এবং অনেক ক্ষেত্রে কী করে যে অ্যাড্রিনালিনের ফাংশনটাকে নষ্ট করে দেয় বা কমিয়ে দেয়। অর্থাৎ অ্যাড্রিনালিন যদি বেশি ফাংশন করতে আরম্ভ করে, সেটাও কিন্তু বিপজ্জনক। হার্ট রেট সাংঘাতিক বেড়ে যাবে, ব্লাড প্রেশার সাংঘাতিক হাই হয়ে যাবে, তাহলে করোনারি অ্যাটাক বা সেরিব্রাল স্ট্রোক হওয়ার চান্স থাকে ওই সময়। তাহলে সেই জিনিসটা যাতে খুব বেশি পরিমাণে বাড়তে না পারে, তো নরঅ্যাড্রিনালিন কী করে? নরঅ্যাড্রিনালিন কিন্তু অ্যাড্রিনালিনের ফাংশনগুলোকে অনেকটা অ্যাডজাস্ট করে, যাতে অ্যাড্রিনালিন যথেচ্ছ পরিমাণে কাজ না করতে পারে, সেটা একটা সময় গিয়ে রেগুলেটেড হয়ে যায়। তাহলে আন্ডার সিক্রেশন অফ দ্য অ্যাড্রিনালিন যদি হয়, যদি এক কথায় বলা যায় যে স্যার অ্যাড্রিনালিন গ্ল্যান্ডটা যদি কম সিক্রেট করে বা কারো যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ডে প্রবলেম থাকে, তাহলে তার মেন প্রবলেমটা কী হবে না, তার স্ট্রেসের সাথে লড়াই করার ক্ষমতা কমে যাবে। যে কোনো স্ট্রেস হতে পারে, স্ট্রেসে সেই মানুষটি বা সেই প্রাণীটি সহজেই কিন্তু কাবু হয়ে যাবে, স্ট্রেসের এগেনস্টে ফাইট করতে পারবে না। সো দ্যাট ইজ দ্য মেন প্রবলেম which is associated with under secretion of the adrenal gland. নেক্সট হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা আগের দিন কিছুটা আমরা জেনেছি যে প্যানক্রিয়াসের মধ্যে, অগ্নাশয়ের মধ্যে কিছু লাইট কালারের এরিয়া থাকে, মানে হালকা রঙের পোর্শন। তো অগ্নাশয়ের মেন কাজ হলো এনজাইম সিক্রেশন করা, উৎসেচক তৈরি করা, যেগুলো অগ্নাশয়ের তোমার এক্সোক্রাইন ফাংশন বা বহিঃক্ষরণ হয়। কিন্তু অন্তঃক্ষরণ যেটা, অর্থাৎ এন্ডোক্রাইন যে ফাংশনগুলো, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ অগ্নাশয়ের। এবং অগ্নাশয়ের মধ্যে পুরোটাই এরকম থাকে না, কিছু কিছু তোমরা দেখতে পাচ্ছ নীল রঙের কিছু স্পটস রয়েছে এখানে। এই যে নীল রঙের অংশগুলো, এই নীল রঙের অংশগুলো হলো হরমোন তৈরি করার জন্য দায়ী, এবং এগুলোকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা এই ধরনের যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে অগ্নাশয়ের মধ্যে, সেগুলো ইনসুলিন এবং গ্লুকাগন নামে দুটো মেন হরমোনকে তৈরি করে। এদের কাজ কি? এদের কাজ হলো আমাদের ব্লাড সুগারকে রেগুলেট করা, অর্থাৎ শরীরের যে গ্লুকোজ, রক্তে কতটা পরিমাণ গ্লুকোজ থাকবে আর কতটা পরিমাণ গ্লুকোজ আমাদের শরীরের কোষের মধ্যে ঢুকে যাবে, সেই রেগুলেশনটা বা সেই সাম্যতাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমরা সবাই জানো যে গ্লুকোজটা কত ইম্পর্টেন্ট, এখনকার দিনে সবাই জানে। ডায়াবেটিস একটা খুব মারণ রোগ, এবং সারা বিশ্বে এখন ডায়াবেটিস নিয়ে আলোচনা হয়, এবং তোমরা নিশ্চয়ই জানো যে এটা কতটা মারণ ব্যাধি। এবং সেই ডায়াবেটিস তখনই হয় যখন এই গ্লুকোজের যে লেভেল ব্লাডের মধ্যে এবং কোষের মধ্যে, সেই লেভেলটা কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায়, খুব বেশি পরিমাণে গ্লুকোজ বেড়ে যায়, বা কমও যদি হয়ে যায় গ্লুকোজ খুব, সেটাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। অর্থাৎ গ্লুকোজ যে শুধুমাত্র রক্তে বাড়লেই সেটা খারাপ তা নয়, খুব কম হয়ে যাওয়াটাও ক্ষতিকারক। খুব কম গ্লুকোজ যদি হয়ে যায়, তাহলেও কিন্তু মানুষের শরীরের যে সমস্ত গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে, ব্রেন, হার্ট ইত্যাদি, সেগুলো ঠিকমতো কাজ করতে পারবে না, এবং সবার আগে মানুষ অজ্ঞান হয়ে যাবে বা কোমায় চলে যাবে। তাহলে ডায়াবেটিস যার জন্য হচ্ছে তাকে বলা হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া বা অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ। আর ডায়াবেটিসের উল্টোটা হলো কম পরিমাণ গ্লুকোজ, যাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া। হাইপো মানে হলো কম, আর হাইপার মানে হলো বেশি। আর এই গ্লাইসিমিক কথাটা মানে হলো গ্লুকোজের লেভেল, কতটা গ্লুকোজ আছে, তাকে গ্লাইসিমিক ইন্ডেক্স দিয়ে বা গ্লাইসিমিয়া দিয়ে তাকে বোঝানো। তাহলে দুটো মেন হরমোন আছে, ইনসুলিন আর গ্লুকাগন, যারা এই রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে। ইন জেনারেল ইনসুলিন রক্তে শর্করার পরিমাণকে কমিয়ে দেয় এবং শর্করাকে কোষের মধ্যে পাঠিয়ে দেয়, যাতে কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে, কারণ কোষগুলো তো দরকার গ্লুকোজ কাজ করার জন্য। আর গ্লুকাগন কী করে? ও রক্তের মধ্যে শর্করার পরিমাণকে বাড়িয়ে দেয়। তাহলে দুটো হরমোন একজন আরেকজনের এগেনস্টে কাজ করে, কিন্তু দুজনেরই খুব গুরুত্বপূর্ণ ফাংশন আছে, এবং এই দুজনেই তৈরি হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের মধ্যে যে অন্তঃক্ষরা গ্রন্থি সেখান থেকে, যার বিটা সেল এবং আলফা সেল থাকে। আলফা সেল থেকে তৈরি হয় গ্লুকাগন, এবং বিটা সেল থেকে তৈরি হয় ইনসুলিন। যেটা বললাম একটু আগে, যে বেশি সিক্রেশন হলেও মুশকিল, আবার আন্ডার সিক্রেশন হলেও, যদি কম ইনসুলিন বেরোয় তাহলে হাই ব্লাড সুগার হয়, যেটাকে ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস মেলাইটাস 1 বলা হয়, টাইপ 1 ডায়াবেটিস।
আর যদি ইনসুলিন খুব বেশি বেরোয় তাহলেও সেটা খারাপ। তখন মানে যে পার্সনের ক্ষেত্রে ওভার সিক্রেশন অফ ইনসুলিন হচ্ছে তার ব্লাড গ্লুকোজ লেভেল বা রক্তে শর্করা পরিমাণ অত্যাধিক পরিমাণে কমে যাবে এবং সেটার শরীরের জন্য ক্ষতিকর। তাহলে ডায়াবেটিস টাইপ 1 কেন বলছে? তোমরা জানো যে দু ধরনের মধুমেহ রোগ আছে। রক্তে শর্করা পরিমাণ বেড়ে গেলে তাকে মধুমেহ বলা হয়। তাহলে মধুমেহ দু রকম হয়, একটা হলো ডায়াবেটিস মেলাইটাস, যেটা ইনসুলিন, যেটা তোমার রক্তে শর্করা পরিমাণ বেড়ে যাওয়ার জন্য হয়, বা ইউরিনেও বেড়ে যায় শর্করার পরিমাণ। আর একটা ডায়াবেটিস ইনসিপিটাস, যেটাতে জলের পরিমাণ বেড়ে যায় ইউরিনে। রক্তে শর্করা পরিমাণ খুব একটা চেঞ্জ হয় না, কিন্তু অত্যাধিক পরিমাণ জল শরীর থেকে বেরিয়ে যায়, অর্থাৎ বারবার ইউরিনেশন হয়। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস জেনারেলি হয়, আমরা আগের দিনকে পড়েছি, এডিএইচ হরমোন, তাই তো, বা ভেসোপ্রেসিন হরমোন যেটাকে বলে, অ্যান্টি ডায়োরেটিক হরমোন, সেই হরমোন যদি ডেফিসিয়েন্সি হয় বা আন্ডার সিক্রেশন হয় বা কম বেরোয়, কম ক্ষরণ হয়, তাহলে হতে পারে। কিন্তু ডায়াবেটিস মেলাইটাসটা একদম অন্যরকম জিনিস, সেটা হলো ইনসুলিনের জন্য মেনলি হয় এবং ইনসুলিন ছাড়াও হতে পারে। একটা হয় হয় যেটা ইনসুলিনের জন্য হয়, ইনসুলিনের অভাবে হয়, এটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাস তো বটেই, কিন্তু সেটা টাইপ 1। এবং ইনসুলিনের অভাব হয় মানে ইনসুলিনের সিক্রেশন ঠিকমতো হয় না। তার মেন কারণ হলো যে যে বিটা সেলসগুলো থাকে প্যানক্রিয়াসের মধ্যে, অগ্নাশয়ের মধ্যে, সেই বিটা সেলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, শরীরে নিজেই নিজেকে নষ্ট করে দেয়। এই ধরনের ডায়াবেটিস কিন্তু জানবে বড় বয়সে জেনারেলি হয় না, কম বয়স থেকে হয়। অর্থাৎ যে সমস্ত বাচ্চাদের, যে সমস্ত ইয়াং চিলড্রেন বা ইয়াং অ্যাডাল্টদের যে ধরনের ডায়াবেটিস পাওয়া যায় তার বেশিরভাগই হলো টাইপ 1 ডায়াবেটিস। কিন্তু বড় বয়সে যদি কেউ ডায়াবেটিস কারো যদি হয়, ধরো কোনোদিন তার ডায়াবেটিস ছিল না, একটা সময় গিয়ে তার ডায়াবেটিসের লক্ষণ দেখা যাচ্ছে, তার ব্লাড সুগার লেভেল বেড়ে গেছে, তখন যে ডায়াবেটিসটা হয় সেটা জেনারেলি টাইপ 2 ডায়াবেটিস। ঠিক আছে? তো টাইপ 1 ডায়াবেটিস জেনারেলি হ্যাপেন্স in young children and young adults, and type 2 diabetes generally happens in adults, in older people. তাহলে এইটা হলো টাইপ 1 আর টাইপ 2 দুটোর মধ্যে ডিফারেন্স। তাহলে টাইপ 1-এ ইনসুলিন সিক্রেশন খুব কম থাকে, টাইপ 2-তে ইনসুলিন কম থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ইনসুলিন ক্ষরণ হলেও সেটা কাজ করে না শরীরে, অন্যান্য অনেক অভাব থাকে, একটু ডিটেলসে যাচ্ছি না। তার জন্য ইনসুলিনটা শরীরে তার ক্ষরণ যথেষ্ট পরিমাণে হলেও সেটা ঠিকমতো কাজ করতে পারে না বলে ব্লাড সুগার বা রক্তে শর্করা পরিমাণ অত্যাধিক বেড়ে যায়। আর টাইপ 2 ডায়াবেটিস তো বললাম যে টাইপ 2 ডায়াবেটিস জেনারেলি হয় তোমার বড় বয়সে হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়, অর্থাৎ ইনসুলিন ঠিকমতো বেরোলেও সেটা কোষ বা শরীর তাকে গ্রহণ করতে পারে না, অর্থাৎ ইনসুলিনটা কাজ করতে পারে না, শুধু শুধু সেটা সিক্রেশন হয়। তাহলে এই ধরনের ডায়াবেটিস বড় বয়সে হয় এবং তার অনেক রকম কারণ হতে পারে, ওবেসিটি হতে পারে, কোনো জেনেটিক কোনো প্রবলেম হতে পারে, অন্য কোনো অসুখ থেকে হতে পারে, কোনো এমন কোনো ওষুধ হয়তো সে খাচ্ছে, সেই ওষুধের এফেক্ট হতে পারে। এবং প্রেগনেন্সির সময়ও কিছুটা পরিমাণ ডায়াবেটিক সিমটম দেখা যায়, যারা প্রেগনেন্ট ওমেন তাদের অনেক ক্ষেত্রে সামান্য ডায়াবেটিসের লক্ষণ দেখা যায়, কিন্তু সেটাকে সাময়িকভাবে হয়, অর্থাৎ আফটার প্রেগনেন্সি সেটা আবার ঠিক হয়ে যায়। তাহলে এই সমস্ত ডায়াবেটিসগুলো কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে পড়ছে, এখানে ইনসুলিনের বড় একটা রোল নেই। তাহলে এই গেল হলো আমাদের অগ্নাশয়। এরপরে হলো গিয়ে ওভারি এবং টেস্টিস। Ovaries produce several estrogen hormones and progesterone. These hormones prepare the uterus for pregnancy, promote the development of mammary glands, and play a role in other sexual functions. তাহলে ওভারিয়ান যে হরমোনগুলো আছে তার মধ্যে মেন হলো ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন এবং শরীরের মানে যত রকম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ওরিয়েন্টেড ফাংশন আছে তার মেজরিটি অফ দ্য ফাংশন এরাই করে। সেখানে ইউটেরাস বা ওভারির ডেভেলপমেন্ট হতে পারে, সেখানে প্রেগনেন্সি মেনটেনেন্স হতে পারে, সেখানে আফটার প্রেগনেন্সি যখন তোমার ফিটাসের বার্থ হবে, পার্চুরেশন হবে, তখনও তার একটা রোল আছে। তাহলে এই দুটো হরমোনই হলো the most important ovarian hormone, the most important ovarian hormones in case of female. Similarly, মেলদের ক্ষেত্রে testis produce one single hormone, it is called testosterone. Testosterone hormone একটাই হরমোন যেটা সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট হরমোন, which is released from the testis, এবং এই ধরনের রিলিজকেই কিন্তু তোমার হেল্প করে কারা, যারা অ্যান্টেরিয়ার পিটুইটারি, যে ধরনের হরমোনগুলো আমরা আগের দিন পড়েছি, ঠিক আছে, FSH LH, এই ধরনের হরমোনগুলো এইরকম ধরনের টেস্টিস ওভারিয়ান হরমোনগুলোকে সিক্রেট করতে বা তাদেরকে স্টিমুলেট করতে হেল্প করে।
The testosterone is also very important for male sexual organ development and for spermatogenesis and other functions. Now the most important thing, why হরমোন ইজ ইম্পর্টেন্ট, এটা একটা ছবি তোমাদের জন্য বানিয়েছি আমি। সেটা কি বলছে, ডান দিকে ছবিটা শুধু দেখো, যেটা বক্সের মধ্যে আছে, আর কোনো কিছু দেখার দরকার নেই। এখানে বলছে যে একটা অর্গানিজম, মানে একটা প্রাণী, সেটা প্রথমে হোমিওস্ট্যাসিসের মধ্যেই আছে, মানে সাম্যাবস্থায় আছে, তার কোনো প্রবলেম নেই। এবার তার কোনো এক্সটার্নাল চেঞ্জ হলো বা কোনো ইন্টারনাল চেঞ্জ হলো, হয়ে তার কোনো প্রবলেম স্টার্ট হলো। এক্সটার্নাল চেঞ্জ কি হতে পারে, ধরো বাইরের টেম্পারেচার বেড়ে গেল, বাইরে থেকে কোনো স্ট্রেস পড়লো, বা ইন্টারনাল চেঞ্জ কি হতে পারে, তার হয়তো শরীরের মধ্যে কোনো অর্গান ঠিকমতো কাজ করছে না, বা কোনো হরমোন সিক্রেশন হচ্ছে না, বা তার কোনো কারণে স্ট্রেস তৈরি হয়েছে, তাহলে এগুলো সমস্ত এক্সটার্নাল চেঞ্জ এবং ইন্টারনাল চেঞ্জের মধ্যে পড়ছে। এরকমটা যখনই হবে তখনই তার হোমিওস্ট্যাসিসটা ডিস্টার্ব হবে, অর্থাৎ সে নর্মাল যে ভালো ছিল সেই ভালো থাকাটা আর হবে না, তার মধ্যে কিছু একটা চেঞ্জ চলে আসবে। তাহলে 100% ভালো আমরা কেউই থাকি না, আমাদের শরীরের মধ্যে সবসময় কিছু না কিছু চেঞ্জ হচ্ছে, কিছু না কিছু প্রবলেম আমাদের সবসময় হচ্ছে, এবং বডি সেটার এগেনস্টে চেষ্টা করছে সেটাকে আবার নর্মাল কন্ডিশনে যাতে ফিরিয়ে আনা যায়। তাহলে দিস ইজ অর্গানিজম অ্যাটেম্পটস টু কম্পেনসেট, মানে এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটাকে সাম্যাবস্থায় আবার ফিরিয়ে আনার চেষ্টা সবসময় শরীর করে। কোনো কোনো সময় সেটা সাকসেসফুল হয়, সাকসিডস, কোনো কোনো সময় সেটা ফেল করে, ফেলস। যদি সাকসেসফুল হয় তাহলে ওয়েলনেস, মানে আবার তুমি আগের যেরকম ভালো ছিলে সেরকম ভালো অবস্থায় ফিরে যাও। এক্সকিউজ মি, সব থেকে ভালো আমরা কখন থাকি, সব থেকে ভালো আমরা থাকি ঘুম থেকে ওঠার পরে, ফ্রেশ হয়ে যায় সকালবেলা উঠে, সেটা হলো সব থেকে ভালো সময়, যখন আমরা আমাদের শরীরে সমস্ত কিছু সাম্যাবস্থায় চলে আসি। তাহলে সেই রকম ভালো যদি তোমাকে ফিরে পেতে হয় বা ফিরে পাও, তাহলে বুঝবে যে তুমি কমপ্লিট ওয়েলনেসে আছো। আর যদি এই কম্পেনসেশন মেকানিজমটা ফেল করে, ইফ ইট ফেলস, দেন ইট ক্রিয়েটস ইলনেস অর ইট ইনভাইটস আ ডিজিজ। যদি এটা ফেল করে, যদি কম্পেনসেশনটা ঠিকমতো না হয়, তাহলে কিন্তু তোমার শরীরে কোনো প্রবলেম হবে এবং কোনো অসুখ হবে। তাহলে এইটা একটা ছোট স্লাইড দিয়ে এটা তোমাদেরকে বুঝিয়েছি আমি, যে কেন হরমোন বা নার্ভাস সিস্টেম এগুলো ইম্পর্টেন্ট। শরীরে যে নর্মাল হোমিওস্ট্যাসিসটা বা ব্যালেন্সটা, সেইটাকে সবসময় এরা নিয়ন্ত্রণ করে যাচ্ছে। যদি এদের কখনো কম বেশি ক্ষরণ হয় বা কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। এগুলো অতটা ডিটেলসে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এইটা আরেকটা জিনিস, এখানেও ডান দিকে ছবিটা খালি দেখবে, এটাও তোমাদের আমি কিছুটা বলেছিলাম যে হরমোন কীভাবে কাজ করে। যে কোনো হরমোন হতে পারে বা যে কোনো সিগন্যাল মলিকিউল হতে পারে, সেটা যখন একটা জায়গাতে ক্ষরণ হলো, সেটা সেলের গায়ে যে সমস্ত রিসেপ্টার্সগুলো আছে তাদের সাথে সেটা কম্বাইন করবে, বাইন্ড করবে, এবং বাইন্ড করার পর কী হবে, সেলের ভেতরে বা কোষের ভেতরে সেটা কোনো সিগন্যালকে নিয়ে আসবে, অর্থাৎ কোনো সিগন্যালে, বাংলাটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, কোনো একটা বার্তা, কোনো একটা বার্তাকে বহন করে কোষের মধ্যে নিয়ে আসবে। এবার যখনই সেই বার্তাটাকে কোষের মধ্যে নিয়ে যাচ্ছে, তখনই সেই কোষের মধ্যে কিছু একটা পরিবর্তন হবে, কিছু একটা পরিবর্তন। এই কিছু একটা পরিবর্তন মানেই হলো সেখানে কোনো একটা প্রোটিন তৈরি হবে, কম বা বেশি, এক বা একাধিক প্রোটিন তৈরি হবে, যেই প্রোটিনটা কোনো একটা কাজ করতে সাহায্য করবে সেই কোষটাকে, সেটাকেই বলছে রেসপন্স বা সেই কোষের কাজ। তাহলে আবার বলছি, হরমোন কীভাবে কাজ করে, একটা সিগন্যাল মলিকিউল হরমোন, সেটা কোষের সাথে বাইন্ড করে কোষের ভেতরে ঢুকে যায়, ঢোকার পরে কোষের ভেতরে তার যে জিন বা ডিএনএ আছে তার থেকে কিছু প্রোটিন তৈরি করে, এই প্রোটিনগুলো কিছু ফাংশন করে, যেটা আগে হচ্ছিল না বা আগে কম হচ্ছিল বা বেশি হচ্ছিল, সেইটাকে অ্যাডজাস্ট করে কোষ, এবং সেইটাকেই বলছে সেই কোষের রেসপন্স, বা সেই কোষের তার এগেনস্টে উত্তর দিচ্ছে সেটা সেই রকমভাবে। এইগুলো অতটা তোমার যাচ্ছি না। আচ্ছা, নেক্সট হলো এই একটা জিনিস গুরুত্বপূর্ণ, এটা খালি বলে ছেড়ে দিচ্ছি, যে ফিডব্যাক কাকে বলে। ফিডব্যাক মানে হলো, ফিডব্যাক জিনিসটা আমি একটু বাংলাটা ব্যাখ্যা করে দিই, তারপরে ইংরেজিটা বলবো। যে তুমি ঘরের মধ্যে ছিলে, ঘরের মধ্যে ছিলে, ফ্যান চালিয়ে বসেছিলে, বা ঘর থেকে যখন বেরোবে তখন ফ্যানের সুইচটাকে বন্ধ করে দিয়ে বেরোবে, বা তুমি যখন ঘরের বাইরে থেকে ঘরের মধ্যে ঢুকলে তখন ফ্যানের সুইচটাকে দেবে তো। এবার ফ্যানটাকে যখন অন করছো বা লাইটটাকে যখন অন করছো, আমাদের টেন্ডেন্সি কি, যে আমরা তাকিয়ে দেখি যে ফ্যানটা ঘুরলো কিনা বা লাইটটা জ্বললো কিনা।
এই জিনিসটাকে বলা হয় ফিডব্যাক। অর্থাৎ আমি একটা কাজ করলাম, সেই কাজটা করার পরে তারপরে ঘটনাটা কি ঘটলো সেইটা আমাদের উদ্দেশ্য হলো সেটাকে পর্যবেক্ষণ করা, তবে আমরা বুঝতে পারি যে সেই কাজটা হলো কিনা। তো দিস ইজ কল ফিডব্যাক। তাহলে হরমোন সবসময় ফিডব্যাক দিয়ে কাজ করে। অর্থাৎ একটা হরমোন যখন বেরোলো, বেরিয়ে সে যখন সেই কাজটা করলো, যদি সেই কাজটা হয়ে যায় তাহলে সেইটাই সেই হরমোন সিক্রেশনটাকে বন্ধ করে দেবে, যাতে সেটা আর দরকার নেই তার। তাহলে এইটাকে বলা হয় ফিডব্যাক মেকানিজম। এই ফিডব্যাকের ফলে হরমোন সবসময়ই বেরোতে থাকে না, যখন দরকার তখনই বেরোবে। আবার যদি উল্টো জিনিসটা ভাবি যে সেই কাজটা হয়নি, সেই কাজটা দরকার, তাহলে সেই যে স্টিমুলাসটা সেইটা ও হরমোন যে গ্ল্যান্ডটা বা যে গ্রন্থিটা ক্ষরণ করছে তাকে বলবে, তাকে নির্দেশ দেবে যে সে হরমোনের সিক্রেশনটা তখন দরকার, তখন হরমোনটা বেরোবে, বেরিয়ে তখন সেই কাজটা করতে সাহায্য করবে। তাহলে যখন কাজটা দরকার তখন হরমোনটা বেরোবে, যখন সেই কাজটা দরকার নেই তখন সেই হরমোনটা বেরোবে না। তাহলে যখন হরমোনটা বেরোচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, তাকে বলছে নেগেটিভ ফিডব্যাক বা ঋণাত্মক ফিডব্যাক। আর যখন হরমোনটা দরকার, ওটা বেরোচ্ছে, কাজটা হচ্ছে, তখন তাকে বলছে পজিটিভ ফিডব্যাক বা ধনাত্মক। তাহলে এইরকমভাবে হরমোনের ফাংশন রেগুলেট হয়। ঠিক আছে, আমার মনে হয় এই অবধি আজকে থাক। অনেকটা তোমাদের ডিসকাস করলাম। তোমরা এগুলোকে পড়ো এবার বাড়িতে, বিভিন্ন বইপত্র তোমাদের যেটা আছে পড়ে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ইমেল আইডি দেওয়াই আছে। একটা স্কুল থেকে তোমরা একসাথে কোনো প্রশ্ন যদি থাকে একসাথে করে আমার একটা ইমেল করে দেবে। এবং আবারও বলছি যে পরের ক্লাসেও যদি কোনো জিনিস তোমার জানার থাকে, কোনো টপিক বা সেটা আমাকে আগে অ্যাটলিস্ট 3-4 দিন আগে আমাকে সেটা ইমেল করে পাঠিয়ে দেবে যে স্যার আমাদের এই জিনিসটা বোঝার দরকার। এই ধরনের ফিডব্যাক তোমাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করছি। যেরকম হরমোন ফিডব্যাক দেয়, সেরকম তোমাদের কাছ থেকেও ফিডব্যাক আমি এক্সপেক্ট করছি, যে জিনিসটা বুঝতে পারছো কি পারছো না, দুটো জিনিসই আমার জানা দরকার। ঠিক আছে, সবাই ভালো থেকো, আজ এই অবধি থাক। আমি তাহলে অফলাইন হয়ে যাচ্ছি, তোমরাও আস্তে আস্তে এবার